হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ অমরনাথ কর। আমি তোদের কনসেপ্ট টিচার্স ইউটিউব চ্যানেলে ফিজিক্স ফ্যাকাল্টি। যেমন কথা ছিল যে আগে আমি তোদের জন্য নতুন কিছু ব্যবস্থা করছিলাম, বলছিলাম যে তার জন্য ক্লাস আসতে দেরি হচ্ছে। সো তোদের জন্য নিয়ে চলে এসেছি, তোদের খুব সুন্দরভাবে ক্লাস তোরা যাতে দেখতে পাস খুব শীঘ্রই। এর চাই তো বেটার, ফেস টু ফেস দেখে তোরা আমাকে মুখটাও তোরা দেখতে পাবি, সেরকম ভাবেই ক্লাস আনার চেষ্টা করব। ওটা মেবি এর পরের লেকচার থেকেই তোরা এটা পেয়ে যাবি। চল তাহলে বেশি না বকে, আমাদের যে ওইখানে আমরা এর আগের দিন যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ছিলাম, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের তৃতীয় লেকচার। ইলেকট্রোস্ট্যাটিক্সে যে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কিত যে সমস্ত ঘটনাটা, তারপর ইলেকট্রিক পোটেনশিয়াল আলাদা রয়েছে, ক্যাপাসিট্যান্স আলাদা রয়েছে। তো ইলেকট্রিক ফিল্ড সম্পর্কিত যার ঘটনা ঘটার আছে, সেখান থেকে নিউমেরিক্যাল, সেখান থেকে কোশ্চেন যে সমস্তগুলো তো আসার কথা আসবে, তো সেগুলো আমি সব কমপ্লিট করিয়ে দিচ্ছি। ওকে, সেগুলো আমি এখান থেকে তোদের সব কমপ্লিট করিয়ে দিব। ওকে, চল আমি একবার শুধু একটু দাঁড়া, একটু দেখে নি। হ্যাঁ চল, তোদের সব এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর তারপরে একটা লেকচার যাবে, সেটা ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে। এবং যেহেতু আমার কাছে আইপ্যাড নেই, তো আমি তোদেরকে হ্যান্ডটা, আমার যে নোটস, আমি যে নোটসটা পড়িয়ে এসেছি, সেই নোটসটাই তোদেরকে কি করব, প্রোভাইড করব। এবং সেখান থেকে আমি তোদেরকে এক্সপ্লেন করে দেবো কোশ্চেনগুলো সহ। আমি কোশ্চেনগুলো যেগুলো করেছি সেগুলোর অ্যান্সারগুলো আমি অ্যাজ ইট ইজ করে এনেছি। যখন আমি আরো ভালো এই ল্যাপটপে লিখতে শিখে যাব, তো তখন তোদের আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে, চল ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার 0 তোদের সবাইকে ওয়েলকাম করা হচ্ছে কনসেপ্ট টিচার্সে। চল আমরা যাই। তো দেখ, ফার্স্টে আমরা থিওরি যেমন লেখা আছে পাশে দেখতে পাচ্ছিস। তো সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থা, আমি আরেকটা কথা, যে আমি যখন বলবো সেই পয়েন্টগুলো তোরা নোট করবি। ওকে, আর আমি নোট করবি, আমি সঙ্গে সঙ্গে বলবো। যে পয়েন্টগুলো বলবো সেগুলোকে আগে খাতায় যখনই বলবো পজ করবি, ভিডিওটা নোট করবি, দেন এগিয়ে যাবি। ওকে, চল দেখ প্রথমে কি লিখেছি। আমি এটা কালারটা চেঞ্জ করিয়ে নিই, দাঁড়া। দেখ, প্রথমে যেটা লিখেছি, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। তোরা পয়েন্ট কর যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক করেছিস। দেন ইংরেজিতে লেখা আছে, দেখ, টর্ক অ্যাক্টিং অন এ ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখ, এখানে আমরা যেটা শিখছি সেটা দেখ ভালো করে বুঝো। আমরা এর আগে ইলেকট্রিক ডাইপোল কি বলেছিলাম, ইলেকট্রিক ডাইপোল আমরা জেনেছিলাম যে একটা মাইনাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ। এই দেখ মাইনাস কিউ চার্জ এটা, এখানে দেখ প্লাস কিউ চার্জ হচ্ছে এটা। একটা মাইনাস কিউ চার্জ এবং একটা প্লাস কিউ চার্জ সার্টেন ডিস্টেন্সে, তারা যদি একটা খুব দূরত্বের মধ্যে থাকে, কিছু ক্ষুদ্র একটা দূরত্বের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলেছিলাম, তড়িৎ দ্বিমেরু বলেছিলাম। সেই তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখি, তার উপর কি করবে, টর্ক ক্রিয়া করবে। এখানে দেখ একটা প্লাস আধান রেখেছি, তাহলে প্লাস আধান থেকে কি হবে, ইলেকট্রিক ফিল্ড গুলো দূরে সরে যাবে। প্লাস আধান থেকে দেখ প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড, সব দিকে ইলেকট্রিক ফিল্ড এরকম বেরাতে থাকবে। এবং সেখান থেকে কি হবে, প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো দূরের দিকে সরে যায়, আমরা আগেই জেনেছি। তো দেখ, মাইনাস কিউ প্লাস কিউ, এবং এ থেকে বি, এ তে রেখা হয়েছে মাইনাস কিউ চার্জ, বি তে রেখা হয়েছে প্লাস কিউ চার্জ, এবং এবির যে ডিস্টেন্স আমরা রেখেছি 12। এবির যে দৈর্ঘ্য সেটা আমরা 12 করেছি। এরপর দেখ, আর আমরা কি বলেছিলাম যে ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুর মানটা কি হয়ে থাকে, সেই তড়িৎ দ্বিমেরুর মান যেটাকে দ্বিমেরু ভ্রামক, যেটাকে ডাইপোল মুভমেন্ট বলে থাকে, সেই দ্বিমেরু ভ্রামক, সেই দ্বিমেরু ভ্রামককে আমরা কি দিয়ে ডোনেট করি, পি চিহ্ন দ্বারা ডোনেট করে থাকি দ্বিমেরু ভ্রামককে। পি এর মান কি হয়ে থাকে, পি এর মান কিউ, একটা দ্বিমেরুর যেটা একটা দ্বিমেরুর যে তড়িৎ দ্বিমেরু সেটা একটা কিউ আধান, এবং তাদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স 12, সেটার গুণফলই হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক হয়ে থাকে। এরপর দেখ, আমাদের যে ত্রিভুজটা গঠন, একটা আমি ত্রিভুজ গঠন করছি, এ বি সি ত্রিভুজ একটা আমি গঠন করেছি। এরপর দেখ, দ্বিমেরু ভ্রামকের যেটা অভিমুখ কোন দিকে হয়ে থাকে, দ্বিমেরু ভ্রামকের অভিমুখ স্যার মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে। তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে, এই যে মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জ। আর ইলেকট্রিক ফিল্ডটা এরকম, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আর দ্বিমেরু ভ্রামক যে ভেক্টরটা, তাদের মধ্যবর্তী একটা কোণ করেছে, যেটা আমরা থিটা ধরলাম। বুঝতে পারলাম যে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এবং দ্বিমেরু ভ্রামক যে ভেক্টরটা রয়েছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিয়ে, যে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মুভমেন্ট যে ভেক্টরটা রয়েছে, তাদের মধ্যবর্তী কোণ কত, স্যার থিটা ধরেছি। এরপর আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এখান থেকে দেখ, এই সি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি যে ত্রিভুজটা সেটা একটা সমকোণী ত্রিভুজ। এরপর দেখ, এই যে এইখানটা থিটা। এরপর দেখ, এরপর যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে বিতে কি হয়েছে, প্লাস কিউ চার্জ রয়েছে। তাহলে প্লাস কিউ চার্জের উপর যে বলটা লাগবে ইলেকট্রিক ফিল্ডের কারণে, সেটা হচ্ছে ওই উপর দিক দিয়ে প্লাস কিউ ইউ, মানে কিউ ইন্টু ই লাগবে। এরপর দেখ, আর এ বিন্দুতে যে মাইনাস কিউ চার্জটা রয়েছে তার উপর যে বলটা লাগবে সেটা হচ্ছে নিচের দিকে কিউ ইন্টু ই। তো বুঝতেই পারছো যে আমরা
কেন ঠিক এখানে বলটা আমাদের ক্রিয়া করছে। এরপর তোরা বুঝ, এই কোণটা থিটা, এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আর এই যে বিসি, বিসি আর এই যে ইলেকট্রিক ফিল্ডের, এরা দেখ পরস্পর সমান্তরাল না সমান্তরাল? সমান্তরাল অবভিয়াসলি। তাহলে এই যে কোণ থিটা আর এই কোণটাও কি হবে? থিটা হবে থাকবে। কেন স্যার? একান্তর কোণ হওয়ার কারণে এই দুটো কোণেই থিটা হয়ে থাকবে। ওকে, এরপর দেখ আমরা এবিসি ত্রিভুজটা যদি লক্ষ্য করি, এ বি সি এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা যদি লক্ষ্য করি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এই কোণটা কত? থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু কত হয়ে থাকবে? এই যে সাইন থিটা আমরা করছি, তাহলে সাইন থিটা সমান কি জানি আমরা? আগেই বলেছিলাম বেসিক ম্যাথমেটিক্স এর ক্লাসে, ক্লাস 11। তো সাইন থিটা সমান কি হয় স্যার? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি? এসি, অতিভুজ হচ্ছে কি স্যার? এবি, এ থেকে বি। তাহলে এসি, এসি আর ডিভাইডেড বাই এবি আমরা লিখেছি। এরপর দেখ, তাহলে এসি ইজ ইকাল টু কি লিখতে পারি? এবি ইন্টু সাইন থিটা। তাহলে এসি ইজ ইকাল টু এবি, এবির ভ্যালু আমরা আগে কি বলেছিলাম? এবির ভ্যালু 12, এবির ভ্যালু 12। তাহলে এসি ইজ ইকাল টু 12 সাইন থিটা। এই জিনিসটা আমাদের লাগবে, যে এসি ইজ ইকাল টু যে 12 সাইন থিটা, এটা লাগবে। এটা আমি পেনে করে লিখে দিই, যে এসি ইজ ইকাল টু 12 সাইন থিটা, এটা আমাদের ইউজ হবে। এসি ইজ ইকাল টু 12 সাইন থিটা, এইটা আমাদের ইউজ হবে। চল, এরপর আমি এখানটায় তোদের হাইলাইটটা নিই। ওকে, দেখ এরপর কি আমাদের টর্ক সম্পর্কে জানতে হবে। সে টর্ক কি? যদি কোনো সমান্তরাল ভাবে, প্যারালালি ভাবে, দেখ আমি তোদেরকে আহ ওই লাল ইয়াটা আনছি, লেজার রেজার পয়েন্টটা। দেখ আমরা দ্বিমেরু উপর ক্রিয়াশীল টর্ক, আমার টর্কের বিষয়টা তোরা একটু জেনে নে। টর্ক হচ্ছে কি? টর্ক হচ্ছে যদি সমান্তরাল, এই যে কিউই ফোর্সটা আর এই কিউই ফোর্সটা, এরা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি দুটো ফোর্স লাগে এবং এই সমান্তরাল ফোর্সের মধ্যবর্তী দূরত্ব কত? এসি। তা টর্কের ভ্যালু যেটা হয়ে থাকে না, সেটা হচ্ছে কি, যে যে কোনো একটা ফোর্সের মান এবং তাদের মধ্যবর্তীকার যে সমান্তরাল তো পরস্পর, তাদের মধ্যবর্তীকার যে দূরত্ব, অর্থাৎ এ ইন্টু সি, এ থেকে সি, এ থেকে যে সি এর দূরত্ব। তাহলে যে কোনো একটা ফোর্সের মান, এই কিউই ফোর্সও নিতে পারো, যে কোনো ফোর্সের মান, ম্যাগনিটিউড, ডিরেকশন নয়, এবং তাদের মধ্যবর্তীকার যে দূরত্ব যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে দ্বিমেরু, যেটা টর্ক, টর্ক হয়ে থাকে। তাহলে দ্বিমেরুর উপর কি আসলে টর্ক কি হয়ে থাকবে? এই দ্বিমেরু ভ্রামকটা, এই দ্বিমেরু ভ্রামকের উপর তোর একই কন্ডিশন করছে, যে টর্কের যে সংখ্যা, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে? ফোর্স ইন্টু এদের মধ্যবর্তীকার দূরত্ব এসি। তাহলে এই ফোর্সের ভ্যালু কত হয়েছে? ফোর্সের ভ্যালু আমি তো জানি, ফোর্সের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে এফ এর জায়গায় এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কিউ ইন্টু ই। এসির ভ্যালু, আমরা এসির ভ্যালু ক্যালকুলেট করে লিখেছি, এসি ইজ ইকুয়াল টু কি লিখেছি? 12 সাইন থিটা। তাহলে এসি ইজ ইকুয়াল টু 12 সাইন থিটা, এখানে আমরা লিখলাম। এরপর দেখ, আমি আগের লেকচারেই বলেছিলাম বা এই লেকচারেই লেখা আছে যে দ্বিমেরু ভ্রামক পি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে? কিউ ইন্টু 12। তাহলে এখানে কিউ আর এই 12টাকে আমরা সাজিয়ে লিখতে পারি কিউ ইন্টু 12, আর এই ইটা এইদিকে রাখলাম সাইন থিটা। কিউ ইন্টু 12 মানে কি? কিউ ইন্টু 12 মানে স্যার পি, মানে দ্বিমেরু ভ্রামকের যেটা ম্যাগনিটিউড হয়ে থাকে সেটা। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? পি ই সাইন থিটা। এরপর তোরা একটা জিনিস বল, যে যখন কোনো কস প্রোডাক্ট হয়ে থাকে তার ম্যাগনিটিউডের ভ্যালু কি হয়ে থাকে? এইটা আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে, যেটা আমাদের সূত্র মনে রাখতে হবে না, এই সূত্রটাকে তোদেরকে জলের মতো করে মনে রাখতে হবে ফার্স্ট। এই টর্ক ইজ ইকুয়াল টু, এটা প্রচুর ইম্পর্টেন্ট, টর্ক ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র থেকে কিন্তু তোদের এমসিকিউ আসবে, প্রচুর ইম্পর্টেন্ট। এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি, আর এখানে স্টার মার্কস আমি দিতে পারছি না, কারণ আমি তোদেরকে আগে বলেছি যে আমি পেনে এখনো লেখা লেখা ভালো করে শিখিনি। তো দেখ টর্ক ইজ ইকুয়াল টু পি সাইন থিটা আমরা এখানে বলেছি। এরপর আমরা আগেই জেনেছি, জিনিসটা জানবি, যে আমরা কোথায় জেনেছি, যে কস প্রোডাক্ট, আমরা যখন কস প্রোডাক্ট করি, কস প্রোডাক্ট বলছি, হ্যাঁ, যখন আমরা কস প্রোডাক্ট করি, তাহলে কস প্রোডাক্টের যখন ম্যাগনিটিউড হয়ে থাকে, সেটাও হয়ে থাকে কি? পি সাইন থিটা। তাহলে পি ভেক্টর কস ই ভেক্টর মানে কি? পি সাইন থিটা, এটাই আসবে। তাহলে টর্কটা যখন ভেক্টর ফর্মে লিখবো না, তখন এই ফর্মটা হয়ে থাকবে, টর্ক ইজ ইকুয়াল টু পি ভেক্টর কস ই ভেক্টর। টর্ক ইজ ইকুয়াল টু কি? পি ভেক্টর কস ই ভেক্টর। এটাও আমাদেরকে মনে রাখতে হবে, ই ভেক্টর কস পি নয়, পি ভেক্টর কস ই ভেক্টর। বুঝতে পারলো? টর্কের যদি আমাদেরকে ডিরেকশন চাই, তাহলে পি ভেক্টর থেকে ই ভেক্টর আমরা কি করব? আমরা হচ্ছে এই দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র আমরা দেখেছি, পি ভেক্টর কস ই করবো, দিয়ে তার নিচের দিকে হতে পারে বা উপর দিকে হতে পারে, দিলে আমরা তার টর্কের যেটা অভিমুখ সেটা আমরা দেখতে পাবো। আজকের ক্লাসটা একটু বুঝলে তারপর আমি তোদেরকে প্র্যাকটিক্যালি হাতেও তোদেরকে বুঝাতে পারবো। এর পরের দিন যখন ক্লাসটা পাবি না, তোরা তখন আমার ভিডিওটা দেখতে পাবি এবং আমি হাতটা লোড়াচ্ছি সেগুলো দেখতে পাবি, যে কিভাবে কি বলতে যাচ্ছি সেটা তোরা বুঝতে পারবি। আজকের দিনটা একটু তোরা বুঝলে। টর্ক ইজ ইকুয়াল টু কি? পি কস ই, এটা সূত্রটা ভালো করে মনে রাখবি, আর টর্কের মান যেটা হয়ে থাকবে পি সাইন থিটা, এটা মনে রাখবি। এরপর একটা কোশ্চেন আছে, যে যেটা তোদের প্রচুর ইম্পর্টেন্ট, যে এখান থেকে তোরা কি দেখতে পাচ্ছ, যে স্যার পিই সাইন থিটা রয়েছে, এরপর সাইন থিটার যখন ম্যাক্সিমাম ভ্যালু কত? স্যার সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়ে থাকে। তাহলে সাইন থিটা যদি 1 হয়ে যায়, তাহলে টর্কের এখানে কোনটা বেশি ভেরিয়েবল হচ্ছে?
কোনটা ভেরিয়েবল হচ্ছে সাইন থিটা। সাইন থিটার মান পরিবর্তন হলে টর্কের মান পরিবর্তন, ধর পি কনস্ট্যান্ট ইও কনস্ট্যান্ট, তাহলে সাইন থিটার যদি মান পরিবর্তন হয় তাহলে টর্কের মান পরিবর্তন হবে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। কত 1 হয়ে থাকে? সে থিটা যখন 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলছি এই যে পি ভেক্টরটা, এই যে পি ভেক্টরটা আর ই ভেক্টরটা, এই যে কোণটা এদের মধ্যবর্তী যে কোণটা থিটা, এই কোণটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয়ে থাকবে তখন টর্ক ম্যাক্সিমাম ক্রিয়া করবে এবং তার মান হয়ে থাকবে পিই। তাহলে এটা কোশ্চেন দিবে যে কোনো একটা কোনো তড়িৎ দ্বিমেরুর উপর সর্বোচ্চ টর্ক কখন ক্রিয়া করবে? যখন তার মধ্যবর্তী কোণ, যখন তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ কত হয়ে থাকবে, তখন বলতে হবে যে তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়ে থাকবে তখন সর্বোচ্চ টর্ক ক্রিয়া করবে। ওকে, এরপর আর সাইন থিটার মিনিমাম ভ্যালু স্যার কত? 0। আর থিটা তখন কয় থিটা 0 ডিগ্রি হয়ে থাকে, 180 ডিগ্রিতেও হয়ে থাকে। থিটার ভ্যালু কত? সাইন থিটা ইজিক্যাল টু 0, থিটা ইজিক্যাল টু 0তেও সাইন 0-র ভ্যালু 0, আর সাইন 180 ডিগ্রির ভ্যালুও 0 হয়ে থাকবে। অর্থাৎ দেখ, পি ভেক্টর এবং ই ভেক্টর মানে এখানে টর্ক তখন 0 হয়ে থাকবে, টর্ক মিনিমাম 0, মিনিমাম তো 0 কি করতে মাইনাস তো টর্ক নির্ণয় হবে নি। তাহলে এই যে পি ভেক্টর এবং ই ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কি হয়ে থাকবে? এই যে সমান্তরাল যদি হয় থিটা ইজিক্যাল টু 0 হয়ে থাকবে। আবার এদিকেও তো ওদের ডিরেকশন আলাদা, তখন যদি পরস্পর সমান্তরাল হয় তখন 180 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি। অর্থাৎ পি ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, আমি কি বলছি, এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এবং এই যে পি ভেক্টরটা, এইদিকে তো এইদিকে হচ্ছে পি ভেক্টরের অভিমুখ, এইদিকে হচ্ছে কি পি ভেক্টরের অভিমুখ, এই পি ভেক্টরের অভিমুখ আর ই ভেক্টরের অভিমুখ যখন ওদের মধ্যবর্তী যে কোণ যখন 0 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি হয়ে থাকবে তখন টর্ক মিনিমাম ক্রিয়া করবে। বুঝতে পারলাম? চল, তাহলে এটা তোরা ভালোভাবে নোটস কর, আমি তোদেরকে নোটস পিডিএফ আকারে তোরা পেয়ে যাবি, টেনশন নিবি না, ঠিক আছে? আমি তোদের ইরেজারে করে এটা আগে মুছে দিই, দেখতে কেমন লাগছে। তো এটা মুছে দিলাম, এখানটায় রাখলাম, এটা আর মুছার দরকার নেই। এটা ভালো করে নোটস করবি। গোটা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিস যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। তোদের যদি থিওরিটিক্যাল খাতায় লেখা আসতো না, যেহেতু তোদের এমসিকিউ টাইপের কোশ্চেন, তো এটা এমসিকিউ আসবে, সেটার জন্য তোদের যেটা মনে রাখতে হবে, টর্ক ইজ ইকুয়াল টু পি সাইন থিটা, টর্ক ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর কস ই ভেক্টর। এটা ভালো করে মনে রাখতে হবে। এর ম্যাক্সিমাম ভ্যালু, এর মিনিমাম ভ্যালু কখন মিনিমাম অর্থাৎ 0 হয়ে থাকে, যখন পি ভেক্টর এবং ই ভেক্টর পরস্পর সমান্তরাল হয়ে থাকে। এরপর তোদেরকে একটা কথা বলে দিই যে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে তোদের যে এই চ্যাপ্টারের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ আসছে আমাদের খুবই চ্যানেলে, যেখানে আমি তো প্রত্যেক তোদেরকে কোশ্চেন করিয়ে দিই। এরপর আমি কি করেছি, আর আমি 11-এরটা পুরো আলাদা করেছি। ফার্স্ট ওখানে থিওরিটিক্যাল কমপ্লিট করাবো এবং সেখান থেকে লাস্ট টাইম বলেছি যে তোদের সব কোশ্চেন করাবো। আর তোদের কি করছি, তোদের যেহেতু বোর্ডের একটা পরীক্ষার এক্সাম নিচ্ছি, তো মানে প্রিপারেশন নিচ্ছি, তার জন্য সেখানে তোরা 11 একটু ডিপলি পড়তেই পারিস, 12 ওটা করলে কিন্তু হয় না। তার জন্য তোদের যতটা দরকার, যতটা ইম্পর্টেন্ট সব থিওরি, তোর এমন কিছু থিওরি তোর মেন্স লেভেল পর্যন্ত কোনো থিওরি বাদ যায়নি, প্রত্যেকটা থিওরি যাচ্ছে। এরপর মেন্সের অঙ্ক আলাদা করে তোদেরকে করতে হবে, সেটা আমাদের চ্যানেলে হবে। তোরা এখন যেহেতু বোর্ডের জন্য এখানে পড়ানো হচ্ছে, আমি বোর্ডের জন্য পড়াচ্ছি, যখন আমি তোদেরকে মেন্স লেভেলের পড়াবো তখন ঠিক কমপ্লিট করানো হয়ে থাকবে এই চ্যানেলে। চল, নেক্সট স্লাইডে যাই। নিউমেরিক্যাল, আমরা চলে এসেছি নিউমেরিক্যালে। কি বলেছে কোশ্চেনটাকে পর, কোশ্চেনটাতে কি বলছে, সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, দেখ ভালো করে, কই ইরেজার আমি বার করেছি, হাই হাই ভালো। চল, রেজার পয়েন্টটা দিচ্ছে। সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু অনুভব করবে কি? দেখ, এখানে প্রশ্নটাই ভালো করে পড়তে হবে যে সুষম তড়িৎ ক্ষেত্র বলেছে, তড়িৎ ক্ষেত্রটা কি বলেছে? সুষম বলেছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রত্যেকটা জায়গায়। এরপর আমি তোদেরকে বলে দিই সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে, হাইলাইটার দিয়ে দেখ সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে। দেখ, এখানে ইলেকট্রিক ফিল্ড ই, আর এই পেনটা নিলে হবে না, পেন নিতে হবে, পেন। ওকে, এখানে ইলেকট্রিক ফিল্ড ই, এখানেও ইলেকট্রিক ফিল্ড ইয়েই কিয়া করবে, এইখানেও যেটা ইলেকট্রিক ফিল্ড কিয়া করবে এটার ভ্যালু ইয়েই হয়ে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যে ইলেকট্রিক ফিল্ডটা কিয়া করবে না, তার ভ্যালু ইয়েই হয়ে থাকবে। এটা সুষম তড়িৎ ক্ষেত্র, তো প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান যেখানে সমান হয়ে থাকবে সেটাকে কি হয়ে থাকে? সুষম তড়িৎ ক্ষেত্র বলা থাকে তারা, তাই সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়ে থাকে। ওকে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র বলেছে, এই সুষম তড়িৎ ক্ষেত্র সঙ্গে দ্বারা লাইটিং টালিয়ে, ওকে, সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কি বলেছে? সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে তড়িৎ দ্বিমেরু, তাহলে তড়িৎ দ্বিমেরু এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ স্যার 30 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে দেখ,
কিউই উপর দিক দিয়ে বল প্রয়োগ করছে, এই প্লাস কিউ চার্জের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে উপর দিক দিয়ে কি করবে, মাইনাস কিউ যে চার্জটা আছে ওর দিকে যে বল করবে কিউই। তাহলে এই যে প্লাস কিউই আর এই যে মাইনাস কিউ এরা তো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ফোর্সটা। হ্যাঁ স্যার, শুধু ফোর্সটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধুমাত্র কি রয়েছে, ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে তো শুধু আমরা এই যে যখন আমরা বলেছিলাম স্যার ফোর্স তো কি হচ্ছে পরস্পর ক্যান্সেল আউট হচ্ছে, এই কিউই ফোর্স আর এইদিকে দেখ আমরা কি বলেছিলাম যে একটা ধরো এরকম 5 নিউটন, আমি তোদেরকে একটু বলছি পেনটা নিয়ে চেষ্টা করছি, হ্যাঁ দেখ এখানে দেখ, এইটা একটা বডি আমরা আঁকছি, ঠিক আছে, এইটা একটা আমাদের বডি, এটা ভূমির উপর রয়েছে, এটা তোরা ক্লাস 9-এ এনএলএম এ পড়েছিস, আর এটা ভূমির উপর রয়েছে, এটা ভূমিটা বুঝতে অসুবিধা হবে আমি জানি, তাড়াতাড়ি করে করানোর চেষ্টা করেছি, এটা লেডে হলে আমি এতক্ষণ তোদের বোঝানো হয়ে যেত, পেন খাতায় বা বোর্ডে হলে। এটা এইখান থেকে দেখ এই দিক দিয়ে আমাদের 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, কত 5 নিউটন বল প্রয়োগ করেছে, আর এই দিক দিয়েও কি করছি আমি 5 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে, এদিক দিয়েও আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি, এদিক দিয়েও এই বস্তুটা এটা একটা এমভরের বস্তু ধর, দাঁড়া এরপর আমি তোদের হাইলাইটটা ভর করছি, ধর এটা একটা এমভরের বস্তু, ঠিক আছে, এটা একটা এমভরের বস্তু, এই দিক দিয়েও কি করছে 5 নিউটন বল প্রয়োগ করছে, এই দিক দিয়েও 5 নিউটন, তাহলে এই বস্তুটার উপর নেট কত বল প্রয়োগ করছে, 0, ঠিক না? কোন একটা বস্তুর উপর দুদিক থেকে একদিকে 5 নিউটন আর একদিকে 5 নিউটন করে বল প্রয়োগ করছে, বা 10 নিউটন করে, একদিকে 10 নিউটন আর একদিকে 10 নিউটন করে বল প্রয়োগ করছে, অর্থাৎ ওই বস্তুটার উপর মোট বল প্রয়োগ করছে 0, তাহলে বলটা কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? তাহলে বলটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে তাহলে শুধুমাত্র কি রয়েছে, এই টর্কটা কি করবে, তাহলে এখানে আমাদের কি হয়ে থাকবে, শুধুমাত্র টর্ক, শুধু বল টর্ক এবং লব্ধি বল উভয়, তাহলে এখানে আমাদের যেটা পয়েন্ট হবে অ্যান্সার হবে সেটা হচ্ছে কি, আমাদের পেনে করে দাগ দিয়ে দিই, যেটা আমাদের অ্যান্সার হবে কই রে? শুধু টর্ক কিয়া করবে, ওকে, অর্থাৎ এক একটা আমাদের অ্যান্সার হয়ে থাকবে। তাহলে আমি এটা মুছে দিই, যাতে তোরা নোটসটা যেটা পাস সেই নোটসটা ভালো পাস, ওকে। ওকে, শুধু টর্ক কিয়া করে থাকবে, ওকে। চল, এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখ 2 নম্বর যে কোশ্চেনটা, দেখ 2 নম্বর কোশ্চেনে বলছে অসম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু অনুভব করবে অসম তড়িৎ ক্ষেত্র। এর আগে আমরা কি বললাম, যে সুষম তড়িৎ ক্ষেত্র বলেছিলাম, এর আগে আমরা কি বলেছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্র বলেছিলাম, এখানে কি দেওয়া রয়েছে, অসম তড়িৎ ক্ষেত্র, এখানে কি বলেছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্র। আর অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা আলাদা হয়ে থাকবে, অর্থাৎ এইদিকে যে কিউই বলটা প্রয়োগ করছে এটার ভ্যালু E1, কিউ E1 কিয়া করবে, আর এইদিকে যেটা ধর অন্য একটা ইলেকট্রিক ফিল্ড কিয়া করছে এইদিকে কিউ E2, অর্থাৎ প্রত্যেক জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা আলাদা হয়ে থাকবে, বুঝতে পারলো? প্রত্যেক জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান কি থাকবে, আলাদা আলাদা হয়ে থাকবে। তাহলে এদিক দিয়ে কিউ E1 কিয়া করছে, এদিক দিয়ে কিউ E2 কিয়া করছে, অর্থাৎ এদিকে নেট একটা কি হবে, ধর একটা আমি ওই বস্তুটার উপর একদিকে 10 নিউটন বল প্রয়োগ করছি, যে বস্তুটা আমরা এঁকেছিলাম ওই বস্তুটা একদিকে 10 নিউটন একদিকে 5 নিউটন, তাহলে নেট কত বল প্রয়োগ করছে, 5 নিউটন বল প্রয়োগ করছে, যেদিকে 10 নিউটন বল প্রয়োগ করছে সেই দিক দিয়ে 5 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক একই রকম ভাবে এই কোশ্চেনটাতেও বলেছে যে অসম তড়িৎ ক্ষেত্র যেহেতু বলেছে, একই রকম ভাবে তাহলে অসম তড়িৎ ক্ষেত্র যেহেতু বলেছে 30 ডিগ্রি কোণ অবস্থা, সেখানে টর্ক এবং লব্ধি বল দুটোই কি করবে, অর্থাৎ 3-এর দাগেরটা আমাদের অ্যান্সার হয়ে থাকবে, বুঝতে পারলাম? 3-এর দাগেরটা আমাদের অ্যান্সার হয়ে থাকবে, ওকে। তারপর 2-এর দাগের 3-এরটা অ্যান্সার হয়ে থাকবে। এরপর 3 নম্বরের কোশ্চেনটা দেখ কি বলতে চাইছে, 3 নম্বরের কোশ্চেনটা দেখ কি বলছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু কোন অবস্থায় সুস্থির সাম্য থাকবে, সাম্য মানে কি বলেছিলাম বলতো, সুষম তড়িৎ ক্ষেত্র বলেছে, ব্যাপারটা বুঝ, তাহলে তো এখানে স্যার ফোর্স ক্রিয়া করবে না, সুষম তড়িৎ ক্ষেত্র যেহেতু বলে দিয়েছে তাহলে তো এখানে স্যার আমাদের ফোর্স ক্রিয়া করবে নি, তাহলে কি করবে স্যার, তড়িৎ দ্বিমেরু আছে মানে একটা তড়িৎ ক্ষেত্রে সেখানে টর্ক ক্রিয়া করবে, সাম্য অবস্থা মানে কি, নেট ফোর্স এবং নেট টর্ক 0। আমরা শুধুমাত্র পড়ে এসেছি যে তোরা ক্লাস 11-এ যার কাছে পড়বি তারা বলবে নেট ফোর্স ইজিক্যাল টু হলে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে, বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, নেট ফোর্স ইজিক্যাল টু 0 হলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকবে, ওইটা পুরোপুরি ভুল সংজ্ঞা। কোনো একটা বস্তু
সাম্যত রয়েছে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে বস্তুটার উপর নেট ফোর্স এবং নেট টর্ক যখন জিরো হয়ে থাকবে। বুঝতে পারলাম যে নেট ফোর্স এবং নেট টর্ক যখন জিরো হয়ে থাকবে, সুষম তড়িৎ ক্ষেত্র আছে মানে নেট ফোর্স জিরো হয়ে থাকবে। সুষম তড়িৎ ক্ষেত্র আমি আগে এত দুটা কোশ্চেন আমি বারবার করে তোকে বুঝালাম। সুষম তড়িৎ ক্ষেত্রে আছে মানে নেট ফোর্স জিরো হয়ে থাকবে। আর এখন আর একটা কিয়া করবে, নেট টর্ক কিয়া করবে, তাহলে নেট টর্কও জিরো হতে হবে। তাহলে পি ভেক্টর এবং ই ভেক্টরকে নেট টর্ক জিরো হওয়ার কত সংজ্ঞা বলেছিলাম কি, টর্ক ইজ ইকাল টু পিই সাইন থিটা আমরা বলেছি। তাহলে সাইন থিটা জিরো, তাহলে জিরো হবে মানে কি, যখন 0 ডিগ্রি থিটার ভ্যালু 0 কিংবা 180 ডিগ্রি হয়ে থাকবে তখনই পি ভেক্টর এবং ই ভেক্টর যখন সমান্তরাল হয়ে থাকবে তখনই ওই সুস্থির সাম্যতে থাকবে, অর্থাৎ স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, স্থির সাম্য অবস্থায় থাকবে, সুস্থির সাম্য অবস্থায় থাকবে। ওকে, তাহলে 3-এর দাগেরটা বুঝতে পারলাম কোশ্চেনটা। 4-এর দাগেরটা দেখ, এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল দেওয়া রয়েছে। একটি তড়িৎ দ্বিমেরু এত 2 × 10⁵ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থিত। অর্থাৎ দেখ, দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক 4 নিউটন মিটার হলে এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার হলে প্রতিটি আধানের মান কত হয়ে থাকবে। কি কি দেওয়া রয়েছে আমাদের কোশ্চেনটা দেখ। ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছে সুষম তড়িৎ ক্ষেত্র, এত সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে ই এর ভ্যালু কত দিয়েছে 2 × 10⁵ নিউটন পার কুলম। ওকে, যেটাকে কুলম ইনভার্স বলেছে। সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরু 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে থিটার ভ্যালু কত হয়ে থাকবে 30 ডিগ্রি হয়ে থাকবে। থিটার ভ্যালু আমাদের 30 ডিগ্রি। ওকে, এরপর কি বলেছে দেখ, দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক 4 নিউটন পার মিটার, মানে 4 নিউটন মিটার। তাহলে দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক 4 নিউটন মিটার, টর্কের ভ্যালু 4 নিউটন মিটার দেওয়া রয়েছে এবং আধান দুটির মধ্যবর্তীকার দূরত্ব 2 সেন্টিমিটার, অর্থাৎ টুয়েল এর ভ্যালু 2 সেন্টিমিটার দিয়ে দেয়। প্রত্যেকটা ইউনিটেই দেখ কিসে দিয়েছে, এসআই এককে দেওয়া রয়েছে। আর টুয়েল এদের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা 2 সেন্টিমিটারে দেওয়া রয়েছে। তাহলে 2 সেন্টিমিটারটাকে কি করবো, 2 মিটারে পরিবর্তন করব। সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে 10⁻² দিয়ে গুণ করতে হয়, এটা আমরা বেসিক ম্যাথমেটিক্সে দেখেছি। তাহলে 2 × 10⁻² মিটার হয়ে গেল, 2 × 10⁻²। এটা হচ্ছে কি ওদের মধ্যবর্তীকার দূরত্ব, অর্থাৎ দ্বিমেরুর দুটোর মানে দ্বিমেরুর যে -q এবং +q চার্জটা রয়েছে ওদের মধ্যবর্তীকার দূরত্ব। আমি এমন ভাবে তোদেরকে এক্সপ্লেন করছি না যে তোদের কোনোরূপ যাতে প্রবলেম না হয়, পুরোটাই এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরের দিন থেকে যখন মুখে ফেস টু ফেস দেখবি না, তোরা পুরো ছাঁচক্ত হয়ে যাবে। আমার সেট আপ করতে হবে, মানে লাইটিং ব্যবস্থাটা করতে হবে, ব্যাস আর কিছু না। তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখ, টর্ক ইজ ইকাল টু কি বলেছি, পিই সাইন থিটা। টর্ক ইজ ইকাল টু পিই সাইন থিটা। তাহলে পি ইজ ইকাল টু কি হয়েছে, কিউ ইন্টু টুয়েলভ। কিউর ভ্যালু আমাদেরকে কিসের ভ্যালু চেয়েছে, প্রতিটি আধানের মানে চেয়েছে, তাহলে কিউ এখানে টুয়েলভ, এখানে ই সাইন থিটা। টর্কের মান দেওয়া রয়েছে 4 নিউটন পার মিটার, তাহলে 4 লিখলাম। কিউ ইন্টু এদের মধ্যবর্তীকার দূরত্ব 2 × 10⁻²। এরপর ই এর ভ্যালু কত দেওয়া রয়েছে 2 × 10⁵, 2 × 10⁵। ওকে, এরপর থিটার ভ্যালু কত দিয়েছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এইদিকে 4 আর এখানে 2 × 4, 2 × 4, 4 কেটে গেল। তাহলে কিউ ইজ ইকাল 10⁻³ আর 10⁵, তাহলে 10⁻³ হয়ে থাকবে। তাহলে কিউ ইজ ইকাল টু কি লিখতে পারি, 1/10⁻³ ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়ে থাকবে 1/2 হয়ে থাকবে, তাহলে উপরে যাবে 2, আর এই যে 10⁻³ উপরে গেলে 10⁻³ হয়ে থাকবে, তাহলে 2 × 10⁻³ কি হয়ে থাকবে, কুলম হয়ে থাকবে। আর এটাকে আমরা লিখতে পারি 2 মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম সমান কি হতে থাকে 10⁻³ কুলম, তাহলে 2 মাইক্রোকুলম 2 × 10⁻³ কুলম সমান কি লিখবো 2 মাইক্রোকুলম লিখবো। বুঝলা? হ্যাঁ স্যার। তাহলে এখানে প্রত্যেকটা নিউমেরিক্যাল করে দিলাম। দেখ, এখানে তাড়াতাড়ি বলছি কারণ তোরা ম্যাথমেটিক্স তো জানিস, এখানে ম্যাথমেটিক্স খুব ভালো করে পড়ানো হচ্ছে। চল, এরপর দেখ, এর আগে তাহলে এটা ভালো করে বুঝলাম, এই কোশ্চেন দুটা ভালো করে নোটস করবি, ঠিক আছে, ভালো করে খাতায় নোটস করবি, জেনে গিয়ে যাবো। পরবর্তী টপিকে তোদের এসছি। পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কি, পড়া বিদ্যুৎ অর্থাৎ ডাই ইলেকট্রিক। পড়া বিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক। ডাই ইলেকট্রিক্স এর জিনিসটা কি, দেখ আমরা অনেক রকম পদার্থ দেখেছিলাম যে যে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী আমরা দেখেছিলাম যে একটা পরিবাহী আর একটা অপরিবাহী, যেগুলো তড়িৎ পরিবহন করে যাতে মুক্ত ইলেকট্রন থাকে তাই সেগুলোকে পরিবাহী বলেছিলাম, কন্ডাক্টর বলেছিলাম, আর একটা বলেছিলাম নন কন্ডাক্টর, যেগুলোতে কোনোরূপ মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। ঠিক আছে, সেই সেই অপরিবাহী যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না অর্থাৎ তড়িৎ পরিবহন করে না তাদেরই পরাবিদ্যুৎ বলে, ডাইইলেকট্রিক বলা হয়। ওই যে অপরিবাহী বলছিলাম না, এইখানে আসছি। তা যে সমস্ত পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না
কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না, তাদেরকে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক বলে। দেখ, পরাবিদ্যুৎকে আমরা কি করেছি, দুই ভাগে ভাগ করেছি। পরাবিদ্যুৎকে কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি অমেরুবর্তী পদার্থ, আর একটা মেরুবর্তী পদার্থ। পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিককে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ, আর একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। চল একে একে এদের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো জেনে নিই। অমেরুবর্তী পদার্থ কি, ইলেকট্রন ও প্রোটন সমূহের ভরকেন্দ্র একই বিন্দুতে থাকে। স্যার কি বললো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর মেরুবর্তী পদার্থ নোটস করলে, ইলেকট্রন ও প্রোটন সমূহের যে ভরকেন্দ্র একই বিন্দুতে থাকে না। একটা উদাহরণ দেখ, উদাহরণ দেখ। উদাহরণে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখ, হাইড্রোজেন যে অণুটা, দুটো হাইড্রোজেন অণু, তারা কি করে, একটা করে ইলেকট্রন সমভাবে দিয়ে তারা যৌগ গঠন করে, মানে অণু গঠন করছে। অক্সিজেনের ক্ষেত্রেও তাই হয়ে থাকছে। তাহলে দেখ, এই যে H2 যে অণুটা, এদের যে ইলেকট্রনের যে ভরকেন্দ্রটা, ইলেকট্রন ও প্রোটন সমূহ, এখানে যে ইলেকট্রনের যে ভরকেন্দ্র, দুটো ইলেকট্রন রয়েছে। এই হাইড্রোজেন পরমাণুরও একটা ইলেকট্রন এখানে রয়েছে, এই হাইড্রোজেন পরমাণুরও একটা ইলেকট্রন এখানে রয়েছে। তাহলে এইখানে যে ইলেকট্রনের এবং প্রোটনের যে ভরকেন্দ্রটা কি রয়েছে, একই বিন্দুতে রয়েছে। তাহলে এই যে ইলেকট্রন ও প্রোটন সমূহের ভরকেন্দ্র যাদের একই বিন্দুতে রয়েছে, ইলেকট্রন এবং প্রোটনের ভরকেন্দ্র যাদের একই বিন্দুতে রয়েছে, একটা বিন্দুতেই রয়েছে, ঠিক আছে। ধর এইটা একটা আমাদের কোন একটা পদার্থ রইলো, এই পদার্থের কোন একটা জায়গায়, এই যে আমরা এইখানটায় ধরলাম, এখানে কি রয়েছে, প্লাস চার্জও রয়েছে, মাইনাস চার্জও রয়েছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অমেরুবর্তী পদার্থ। যে সমস্ত পদার্থের ইলেকট্রন ও প্রোটন সমূহের ভরকেন্দ্র একই বিন্দুতে থাকে, সেগুলোকে অমেরুবর্তী পদার্থ বলা হয়ে থাকে। আর মেরুবর্তী পদার্থ, যে সমস্ত পদার্থের ইলেকট্রন ও প্রোটন, যেমন আমরা যদি দেখি HCl অণুটা দেখি, HCl এর ক্ষেত্রে কি হয়ে থাকবে, হাইড্রোজেন এবং ক্লোরিন। ক্লোরিন আমরা দেখেছি যে ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ তার যে এখানে যে বন্ধনে তারা একটা করে ইলেকট্রন দিয়েছিল, তার মধ্যে যে ইলেকট্রন জোটটাকে নিজের কেন্দ্রের দিকে টেনে আনার ক্ষমতা কার বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আমরা দেখেছি বেশি হাইড্রোজেনের তুলনায়। তাহলে ক্লোরিন কি করবে, এই ইলেকট্রনটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে। তাহলে কি করলো, এদিকে মাইনাস চার্জ, এদিকে প্লাস চার্জ। অর্থাৎ দেখ, এইখানে কি করলো, আমরা যদি একটা পদার্থের অণুটাকে দেখি, এই অণুটার এদিকে কি রয়েছে, পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ। তাহলে এখানে যে প্রোটন, এটা প্রোটন আর এটা হচ্ছে ইলেকট্রন, তাহলে প্রোটন আর ইলেকট্রনের ভরকেন্দ্র একই বিন্দুতে থাকলো কি না। তাহলে এটা হচ্ছে একটা মেরুবর্তী পদার্থ। যে সমস্ত পদার্থের প্রোটন এবং ইলেকট্রন এর ভরকেন্দ্র একই বিন্দুতে থাকে না, সেটাকে মেরুবর্তী পদার্থ বলা হয়ে থাকে। আর অমেরুবর্তী পদার্থ কাকে বলে আমরা দেখলাম। চল নেক্সট যে ডিফাইন সেটা আমরা দেখি। দ্বিতীয় নম্বর যে পার্থক্য, সেটাতে বলছে যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অস্থায়ী দ্বিমেরু সৃষ্টি হয়। আমরা কি বললাম, এইটা একটা আমাদের যে পরমাণুটা, সেই পরমাণুর কি রয়েছে, এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। অমেরুবর্তী পদার্থ, এই অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একই বিন্দুতে থাকে, ঠিক একই রকম রয়েছে। এই যে একটা আমাদের এইটা একটা আমাদের পরমাণু, সেই পরমাণুর যে ভরকেন্দ্রে একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একটা ভরকেন্দ্রে রয়েছে। বহিস্থ, বাইরে থেকে ধর ইলেকট্রিক ফিল্ড এসছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আসলে কি হয়ে থাকবে, যে প্লাস প্লাস কি করবে, পরস্পরকে রিপালশন করবে। এরপর এইখানে ধর ইলেকট্রিক ফিল্ডটা এসছে, এখানে কি করবে, এই তাহলে এই পজিটিভ চার্জের উপর ধর প্লাস ইলেকট্রিক ফিল্ড এসছে, পজিটিভ চার্জের উপর কিউ বল করবে, যার কারণে কি হবে, প্লাস চার্জটা আগের দিকে চলে যাবে। আবার নেগেটিভ চার্জের মাইনাস কিউ বল করবে, যার কারণে কি হচ্ছে, উল্টা দিকে ডাইরেকশন, যেদিকে ইলেকট্রিক ফিল্ড কে করেছে সেদিক তার অপর দিকে মাইনাস কিউ চার্জ। অর্থাৎ এখানে কি একটা অস্থায়ী ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হলো। এই যে এই প্লাস চার্জের জন্য বাইরে থেকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলাম, তখন এখানে কি হচ্ছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের সৃষ্টি হলো। অর্থাৎ এখানে একটা কি হলো, তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হলো। তো বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অস্থায়ী দ্বিমেরু সৃষ্টি হলো। আবার যদি ইলেকট্রিক ফিল্ড জিরো করতি, আরো তারা কাছাকাছি, অর্থাৎ একটা বিন্দুতে চলে আসবে। একই, বুঝতে পারলাম। এরপর দেখ, এটা হচ্ছে অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে। মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি বলছে, বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতেও এদের স্থায়ী দ্বিমেরু থাকে। কেন স্যার, এখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে, এইখানে স্যার কি হচ্ছে, প্লাস চার্জ, এই যে এই জায়গাটাতে, ঠিক যেখানটায় লালটা দেখতে পাচ্ছিস, এইখানটাতে প্লাস চার্জ মাইনাস চার্জ ছিল। এর ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড এইদিকে ক্রিয়া করবে, আর এদিকে মাইনাস চার্জের উপর এদিকে ক্রিয়া করবে। ক্রিয়া করলো, এদিকে তো ক্রিয়া করছিলই। প্রথম থেকে কি হচ্ছিল, অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি হয়েছিল, মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি ছিল, এখানে প্লাস চার্জ ছিল, এদিকে মাইনাস চার্জ ছিল। মেরুবর্তী পদার্থে প্রথম থেকেই ছিল, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। প্লাস বাইরে থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করেছি, এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে, তাহলে এদিকে বল প্রয়োগ করছে, এদিকে স্যার বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করুক না,
কেটে যাবে, তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো কি হলো, তারপরে স্যার কি হলো, এরকম ভাবেই তো সৃষ্টি হলো ইলেকট্রিক ফিল্ড, একই রকমই তো, তাহলে তড়িৎ মানে তড়িৎ দ্বিমেরুর রকম ভাবেই তো সৃষ্টি হলো, দ্বিমেরু থাকে, তার জন্য বলছে যে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতেও এদের স্থায়ী দ্বিমেরু সৃষ্টি হয়ে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স বলতে পারি। তাহলে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক আমরা পড়েছিলাম, ডাইইলেকট্রিক মিডিয়াম আলাদা জিনিস, কে ইজিক্যাল টু এপসাইলন বাই এপসাইলন নট, ওইটা ডাইইলেকট্রিক মিডিয়াম। পড়া বৈদ্যুতিক ধ্রুবক যেটা, সে পড়া বিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক, ওর পড়া বিদ্যুৎকে দুই ভাগে ভাগ করে থেকে অমেরুবর্তী পদার্থ মেরুবর্তী পদার্থ, এটা আমরা বুঝলাম। এরপর দেখ পড়া বৈদ্যুতের যে মেরুবর্তিতা, মানে যাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, অর্থাৎ তার মধ্যে কি রয়েছে, পরমাণু, প্রত্যেকটা পদার্থই কি হয়েছে অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হতো। এই যে এরকম মেরুবর্তিতা, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক, অর্থাৎ দেখ এই যে এখানে রয়েছে পরমাণুগুলো, এবার পরমাণুগুলো কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণে এলোমেলো ভাবে রয়েছে পরমাণুগুলো, ইলেকট্রিক ফিল্ড যখনই দিচ্ছি তখনই কি হচ্ছে এরকম ভাবে সজ্জিত হচ্ছে, তাহলে এইদিকে সমস্ত কি হচ্ছে মাইনাস চার্জের সৃষ্টি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু এদিকে কি করছে, সমস্ত পজিটিভ চার্জগুলো এইদিকে চলে আসবে এবং সমস্ত নেগেটিভ চার্জগুলো এইদিকে চলে আসছে ইলেকট্রিক বহিঃস্থ ইলেকট্রিকের ফিল্ডের কারণে, তাহলে এখানে হচ্ছে কি সমস্ত পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, আর এদিকে স্যার আমাদের সমস্ত নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, ভালো করে বুঝ, নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। দেখ বাইরের দিক থেকে তো একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে, যেটার ভ্যালু হচ্ছে কি স্যার ই নট, বাইরের দিক থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা লাগছে সেটার ভ্যালু হচ্ছে স্যার কি ই নট। এরপর দেখ এই যে ভিতরেও কি হলো, এই যে তড়িৎ যে পরমাণুগুলো যেগুলো ছিল, তার কারণে কি হচ্ছে নেগেটিভ চার্জ, এইদিকে নেগেটিভ চার্জ এইদিকে পজিটিভ চার্জ, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, হচ্ছে না হচ্ছে না, এটা হচ্ছে কি এই তড়িৎ দ্বিমেরুর কারণে ইপি, যেটাকে আমরা ইপি নাম দিচ্ছি। তাহলে লব্ধি যেটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি এই ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস এই এই দিক থেকে যে এই প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হচ্ছে, আমরা তো জানি প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে থাকে, আমরা তড়িৎ বলরেখাটা এখানে পড়েছিলাম, ঠিক আছে। তাহলে এদিকে একটা যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে তার যেটা মান হচ্ছে ইপি, এটা কার কারণে ঘটছে, পোলারাইজেশনের কারণে ঘটছে, মেরুবর্তিতার কারণে ঘটছে। তাহলে তড়িৎ মেরুবর্তিতা কাকে বলবো, যে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলো সজ্জিত হওয়ার ঘটনাকেই তড়িৎ মেরু, এই যে এখানে কি করেছিল তড়িৎ, এইগুলো তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করছে যে অণুগুলো, এগুলো হচ্ছে কি সাজানা, এরকম সাজানা গুছানো হয়ে যাচ্ছে, এই যে ঘটনাটা এলোমেলো ভাবে ছিল, এই যে সাজানা গুছানো অবস্থায় হয়ে গেল, এই ঘটনাকেই তড়িৎ মেরুবর্তিতা, কার প্রভাবে হলো, বাইরে থেকে যখন একটা আমরা ইলেকট্রিক ফিল্ড দিলাম। তাহলে ব্ল্যাক কোশ্চেনটা তড়িৎ মেরুবর্তিতা পয়েন্ট কর এবং লেখ, বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলির সজ্জিত হওয়ার যে ঘটনাকে তড়িৎ মেরুবর্তিতা বলা হয়ে থাকে। বুঝতে পারলাম, চল তড়িৎ মেরুবর্তিতার সংজ্ঞাটা লেখ, এটা আসবে যদি তোদের জানার, এখান থেকে কিন্তু কোশ্চেন কিছু আসবে না, এটা তোদেরকে জেনে রাখার জন্য জাস্ট, ওকে। এরপর লেখ, পরিবাহীর মধ্যস্থিত যে কোনো বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, এটা ভালো করে লেখা না, কোন একটা পরিবাহী যে কোনো বিন্দুতে, এখানে কি হচ্ছে যে কোনো বিন্দুতে লব্ধি ক্ষেত্র অন্তরকের ক্ষেত্রে বা পরাবিদ্যুতের ক্ষেত্রে ডাইইলেকট্রিকের ক্ষেত্রে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হচ্ছে না, এর ভিতরে যে কোনো বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য শূন্য হচ্ছে না, ই নট এর আর ইপির ভ্যালু কি সমান, ই নট আর ইপির ভ্যালু সমান নয়, তাহলে এখানে হচ্ছে কি পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে এটার কিন্তু শূন্য হয়নি, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর মধ্যস্থিত যে কোনো বিন্দুতে ওইখানে কি হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে সমস্ত মুক্ত ইলেকট্রন গুলো একদিকে চলে আসবে নেগেটিভ চার্জ, আরেকদিকে পজিটিভ, অর্থাৎ বাইরে থেকে যে ইলেকট্রিক ফিল্ড হবে না, ঠিক একই রকম ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। এর জন্য লেখা হয়েছে যে পরিবাহীর মধ্যস্থিত যে কোনো বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে থাকে, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবি। পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিকের মেরুবর্তিতা ঘটে কিন্তু অন্তরকে মেরুবর্তিতা ঘটে না। এরপরে যে আমরা বলছিলাম স্যার ডাইইলেকট্রিক, আমরা তো আগে বললাম স্যার ডাইইলেকট্রিক আর ডাইইলেকট্রিকেও স্যার আমাদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, আর অন্তরকেও আমরা বলেছিলাম যে যেগুলো নন কন্ডাক্টর সেগুলো তো মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে ডাইইলেকট্রিক আর পরাবিদ্যুৎ মানে ডাইইলেকট্রিক আর পরাবিদ্যুৎ আর অন্তরকের মধ্যে পার্থক্যটা কি, ডাইইলেকট্রিকের মধ্যে বা পরাবিদ্যুতের এই যে মেরুবর্তিতা, এই যে পরাবিদ্যুতের যে তড়িৎ মেরুবর্তিতা, এই ঘটনাটা ডাইইলেকট্রিকের মধ্যে ঘটে কিন্তু অন্তরকের মধ্যে এই ঘটনাটা ঘটে না। আর অন্তরক আর ডাইইলেকট্রিক তড়িৎ মেরুবর্তিতা একই, একই, কিন্তু এদের মধ্যে মেন পার্থক্যটাই হচ্ছে যে কি পরাবিদ্যুতে বা ডাইইলেকট্রিকে মেরুবর্তিতা ঘটে কিন্তু অন্তরকে কোনো মেরুবর্তিতা ঘটে না। বুঝতে পারলাম, চল।
চল এরপর আমরা দেখে নিই ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টরের সম্পর্কে। তো ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর এটা একটা ভেক্টর রাশি, তো এর অভিমুখ সম্পর্কে জানতে হবে। দেখ, দাঁড়া, দেখ এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, একটা যে কোনো আমরা তল ধরছি, এইটা তল, এই তলের সঙ্গে কি হয়ে থাকবে লম্ব ভাবে, এই তল থেকে বাইরের দিকে লম্ব হবে, বাইরের দিকে হয়ে থাকবে, এর অভিমুখ যেটা হয়ে থাকবে কোনো একটা তলের থেকে বাইরের দিকে লম্ব ভাবে হয়ে থাকবে। ওকে, তো কি বলেছে অভিমুখ লেখ, তল থেকে বাইরের দিকে তলের সাথে লম্ব অভিমুখে। ধর এই যে নিচের যে এই তলটা, এই তলটার অভিমুখ কোন দিকে, এই দিকে হয়ে থাকবে নি, এসটি যে তলটা, এই তলটার অভিমুখ এই তলের থেকে বাইরের দিকে লম্বভাবে হয়ে থাকবে। এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হয়ে থাকবে। তাহলে কোন একটা তল থেকে তার বাইরের দিকে তলের সাথে লম্ব হবে 90 ডিগ্রি করে, ওই ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টরের অভিমুখ হয়ে থাকে। এবার চল তড়িৎ ফ্লাক্স আমরা আসি, ইলেকট্রিক ফ্লাক্সের সম্পর্কে। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা কি বলছে, সংজ্ঞাটা তোরা লেখ। তড়িৎ ফ্লাক্স একটা পুরো নিউ কনসেপ্ট তোরা পড়বি। একটি তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। আমরা আগে বলেছিলাম যে তড়িৎ বলরেখা জিনিসটা কি, তড়িৎ বলরেখা পুরো কাল্পনিক জিনিস, যেটা কি করে থাকে আমাদের তড়িৎ ক্ষেত্রের যে মান এবং দিককে নির্দেশ করে থাকে। তো কি বলেছে, একটি তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে থাকে। ধর এটা আমাদের একটা কি তল, এস একটা তল, ওই তলের কি হচ্ছে ওই তলের যেটা ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টরটা কি হচ্ছে, আমরা এস ধরছি, এই ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টরটা এই তলের সঙ্গে কি হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকে, লম্বাভাবে কোণ করে থাকে। আমরা আগেই পড়লাম যে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর কোনো একটা তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে তার বাইরের দিকে বেরিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এইটা হচ্ছে একটা ধর যে কোনো তল, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা তল, এই যে তলটা, এই গোটা তলটা, এটা হচ্ছে যে কোনো একটা আমাদের তল, এই তলের সঙ্গে কি হচ্ছে 90 ডিগ্রি কোণ করেছে, এই তলের সঙ্গে এই তলের যেটা ক্ষেত্র ভেক্টরটা, এই এস ভেক্টরটা এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে। আর তড়িৎ বলরেখা সেগুলো কি, তড়িৎ বলরেখাগুলো আসলে কি ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড, এই তড়িৎ বলরেখাগুলো এই ভিতর দিক থেকে এরকম ভাবে বেরিয়েছে। যে কোনো একটা তড়িৎ বলরেখা এই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে থিটা কোণ করেছে, ক্ষেত্র ভেক্টরটার সঙ্গে তড়িৎ বলরেখা যদি থিটা কোণ করে থাকে, তাহলে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই চিহ্ন দ্বারা ডোনেট করা হয়ে থাকে। কি, ইলেকট্রিক ফ্লাক্সকে আমাদের ফাই চিহ্ন দ্বারা ডোনেট করা হয়ে থাকে। সেই ইলেকট্রিক ফ্লাক্সের মান যেটা হয়ে থাকবে ই কস থিটা ডট এস, ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু ইএস কস থিটা। অর্থাৎ ফাই কস ইএস কস থিটা মানে কি, আমরা যখন কোন একটা ডট প্রোডাক্ট করে থাকি ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, তাহলে ফাই হচ্ছে কি একটা স্কেলার রাশি, আমাদের তড়িৎ ফ্লাক্স দুটো ভেক্টর রাশি, ই হচ্ছে কি একটা ভেক্টর রাশি, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, এস এস হচ্ছে কি আমাদের ক্ষেত্র ভেক্টর, এটাও একটা ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল, তাদের দুটো ভেক্টর রাশির যখন ডট প্রোডাক্ট করা হয়ে থাকে, সেটা আমরা কি পাই, একটা স্কেলার রাশি পেয়ে থাকি। তাহলে ফাই হচ্ছে কি একটা স্কেলার রাশি, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি, এবং ফাই ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে ইএস কস থিটা হয়ে থাকে। বুঝতে পারলাম। তাহলে ইএস কস থিটা বা ফাই ইজ ইকুয়াল টু ইএস কস থিটা বা ই ভেক্টর ডট এস ভেক্টর, এই সূত্রটা কি হবে আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, তড়িৎ ফ্লাক্সটা কি একটা তল, সেই তলের সঙ্গে লম্বাবে ওই তলের যে ক্ষেত্র ভেক্টর হয়ে থাকে, যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন ওই তলের সঙ্গে যে কোণ করে থাকে, যদি থিটা কোণ করে থাকে, তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ইএস কস থিটা বা ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর হয়ে থাকে। এরপর ধর কোন এক তল, ওই তলের, এটা তো একটা প্রচুর বড় তল এস, একটা প্রচুর বড় তল নিয়ে কথা বলা হয়ে থাকলো, তার একটা ছোট ক্ষুদ্র তল ডিএস, সেই ডিএস যে তলটা যদি হয়ে থাকে, ছোট্ট একটা ক্ষুদ্র তল ডিএস, সেটা যেটা ভেক্টর হয়ে থাকবে, যেটা ক্ষেত্র ভেক্টর হয়ে থাকবে, ডিএস ভেক্টর হয়ে থাকবে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ডিফাই তখন যে তড়িৎ ফ্লাক্স নির্ণয় হয়ে থাকবে বেরোবে, ওই তলের মধ্য দিয়ে নির্গত যেটা তড়িৎ ফ্লাক্স হয়ে থাকবে, সেটার মান হয়ে থাকবে ডিফাই। ডিফাই ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিফাই মানে কি, ফাই হয়ে থাকবে ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এই সংজ্ঞাটাও আমাদেরকে মনে রাখতে হবে, যে দুটো সূত্র তোদেরকে ভালো করে মনে রাখতে হবে। কোন দুটো সূত্র, ফার্স্ট হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, এই সূত্রটা ফার্স্টে ভালো করে মনে রাখতে হবে। ফাই ইজ ইকুয়াল টু, ফাই হচ্ছে কি একটা স্কেলার রাশি, তড়িৎ ফ্লাক্স একটা স্কেলার রাশি, তো ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, এটা একটা মনে রাখতে হবে ভালো করে। আর ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, যখন কি হয়ে থাকবে এই যে আমাদের তলটা, যখন তলটা আমাদের প্রচুর ক্ষুদ্র হয়ে থাকবে, যখন তলটা আমাদের প্রচুর ছোট হয়ে থাকবে, তখন ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর হয়ে থাকবে। যখন
প্রচুর তখন ডি ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর হয়ে থাকবে, তখন ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর হয়ে থাকবে। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে, যখন আমাদের ধর ডিএস ক্ষেত্রফলটা ভেরি করছে, এরকম ভাবে ইন্টিগ্রেশনের কোশ্চেন, ইন্টিগ্রেশনকে মিক্সড করে কোশ্চেন দিতে পারে। এগুলো তোদের মেন্স লেভেলে আসবে, কিন্তু বোর্ড লেভেলে আসার চান্স নেই বললেই চলে। ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর আর ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এই দুটো ফর্মুলাকে তোরা ভালো করে মনে রাখ। এরপর দেখ, আমরা এর একক, আমরা প্রত্যেকটা যখন নতুন নতুন কোনো কোয়ান্টিটি শিখেছি, সেখান থেকে আমরা তার একক সম্পর্কে জেনেছি, মাত্রা সম্পর্কে জেনেছি। তো দেখ, এর এসআই একক আমরা লিখেছি। তো ইলেকট্রিক ফিল্ডের একক কি হয়ে থাকে? ইলেকট্রিক ফিল্ডের একক স্যার আমরা হয়ে থাকে, আগেই পড়েছি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি একক একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে বলের একক কি? নিউটন। আর আধানের একক কি? কুলম। তাহলে নিউটন পার কুলম, অর্থাৎ নিউটন কুলম ইনভার্স। আর ক্ষেত্রফলের একক কি স্যার? মিটার স্কোয়ার হয়ে থাকবে। তাহলে নিউটন কুলম ইনভার্স ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এসআই একক নিউটন মিটার স্কোয়ার ইন্টু কুলম ইনভার্স। এইটাকে আরেকটা রকম ভাবে লেখা যায়, এসআই এককে ভোল্ট ইন্টু মিটার। এই অপশনটাও তোরা কিন্তু দিয়ে দিবে, যে তড়িৎ ফ্লাক্সের কোনটা একক বলো, কোনটা একক বলো। ভোল্ট মিটারও এর একটা এসআই একক হয়ে থাকে ভোল্ট মিটার। কি করে আমরা দেখছি? দেখ, আমরা ভোল্ট কাকে বলেছিলাম? যে নিউটন পার কুলম, নিউটন পার মিটার। উম, যেটা আমরা দেখ, এসআই এসআই একক আমরা যেটা বলছি, যে ভোল্ট কি বলেছিলাম? ভোল্ট আমরা এরকম ভাবে বলেছিলাম যে নিউটন পার কুলম মিটার, নিউটন পার কুলম ইন্টু মিটার যদি হয়ে থাকে, সেটাকে আমরা ভোল্ট বলেছিলাম। দেখেন এইখানে এই এসআই এককটার মধ্যে রয়েছে নিউটন পার, তো কুলম রয়েছে নিউটন এখানে, আর কুলম ইনভার্স, নিউটন পার কুলম রয়েছে। এটাকে যদি আমরা একটা উপরে মিটার ইনভার্স দিয়ে গুণ করি উপর নিচকে, তাহলে নিউটন পার কুলম পার মিটার, এটা নিচে থাকবে নিউটন, আর এখানে কুলম, আর এখানে যদি মিটার ইনভার্স দিয়ে উপরে গুণ করলাম, আর মিটার ইনভার্স দিয়ে নিচে গুণ করলাম, মিটার ইনভার্স দিয়ে উপরে গুণ করলাম, মিটার ইনভার্স দিয়ে যদি নিচে গুণ করে থাকি, তাহলে নিউটন পার কুলম ইন্টু মিটার হয়ে থাকবে। নিউটন পার কুলম উপরে মিটার থাকছে, তাহলে সেটাকে কি বলতে পারি? ভোল্ট বলতে পারি। তাহলে এসআই একক কি হচ্ছে? ভোল্ট মিটার ইনভার্স মিটার স্কোয়ার। আর মিটার ইনভার্স আর মিটার স্কোয়ারে কি হয়ে থাকবে? -1 + 2, তাহলে 1 হয়ে থাকবে। এসআই একক ভোল্ট মিটার। এই জিনিসটা তোরা একটু বুঝবি, ঠিক আছে? এই জিনিসটা তোরা খাতায় লিখবি। তোকে আগে আমি বলেছিলাম যে ভোল্টের ক্ষেত্রে কি হয়ে থাকে, সেখান থেকে এটা আসছে। তো এসআই একক এইটা একটা হয়ে থাকে ভোল্ট মিটার। আমি যেহেতু তোদের লিখতে পারছি না, সেহেতু তোদের একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। তো একটু একটু তোরা এটা বুঝার চেষ্টা কর, ওকে? আর মাত্রা, মাত্রা তোরা কিভাবে ক্যালকুলেট করতে হয়, তোরা মাত্রাটা ক্যালকুলেট করে এইটার সাথে মিলাবি, এইটাই হবে তোদের মাত্রা, ওকে? চল, এই মাত্রাটা তোরা ক্যালকুলেট করবি। তাহলে তড়িৎ ফ্লাক্সের সম্পর্কে আমাদের ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, আর ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। যখন ডিএস ওই যে ক্ষেত্রফলটা প্রচুর ক্ষুদ্র হয়ে থাকবে, তখন ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আর যখন তলটা বড় হয়ে থাকবে, ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। চল নেক্সট। এরপর দেখ, আমরা কোশ্চেন গুলো দেখবো। দেখ কি বলেছে। 1 নম্বর কোশ্চেন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর দেওয়া রয়েছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, একক দেওয়া রয়েছে। একক তো আমাদের জানি যে নিউটন পার কুলম হয়ে থাকে। ওই ক্ষেত্রে ওয়াই জেড তলের 200 একক ক্ষেত্র প্রাবল্যের 200 একক ক্ষেত্র প্রাবল্যের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত হয়ে থাকে? 200 একক, সরি ক্ষেত্র প্রাবল্য নয়, ক্ষেত্র, 200 একক ক্ষেত্র ফলের মধ্য দিয়ে, ক্ষেত্রফল, এটা কি লেখা আছে? ক্ষেত্রফল লেখা আছে। 200 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত? ইলেকট্রিক ফিল্ড ফাই ইজিক্যাল টু আমরা কি বলেছিলাম? ই ভেক্টর ডট এস ভেক্টর। এখানে দেখ এক্স ওয়াই জেড, আমরা যদি দেখি এক্স, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখানে কি বলেছে? ওয়াই জেড তল বলেছে। ওয়াই জেড তল মানে কি? এই যে তলটা, এই তলটা, এই তলের 200 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ওয়াই জেড তলের 200 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তাহলে এই তলের মধ্য দিয়ে যখন তড়িৎ ফ্লাক্স গুলো নির্গত হবে, সেটা অভিমুখ কোন দিকে হয়ে থাকবে? ওই তলের সঙ্গে লম্ব হবে। তাহলে ওয়াই জেড তলের লম্ব কোন তলটা? এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অক্ষের দিকে। ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়াই যে তল, এই যে তলটা, ওয়াই যে তলটা, এই তলটার লম্ব দিক অভিমুখ কোনটা? এক্স অ্যাক্সিসের দিক। এই তলটার সঙ্গে লম্ব কে? এক্স অক্ষ যেই দিকে, সেই দিকটায় দাঁড়া, এক্স অক্ষ যে দিকটা, সেই দিকটাই তো না? এই তলটার যেটা লম্ব অভিমুখ, সেটা হচ্ছে কি এই এই দিকটা হয়ে থাকে। ভালো করে বুঝবি, ওয়াই জেড তলের যেটা লম্ব অভিমুখ, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে? ওয়াই জেড তলে যেটা লম্ব অভিমুখ হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের দিকে হয়ে থাকে। তাহলে এখান থেকে
আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল ভেক্টরটা ক্ষেত্রফল ভেক্টরটা ওর মান কত দেওয়া রয়েছে, 200 একক দেওয়া রয়েছে। ক্ষেত্রফল ভেক্টরের ম্যাগনিটিউড কত দিয়েছে, 200 একক দেওয়া রয়েছে, 200 একক। তাহলে ওর ডিরেকশন কোন দিকে হয়ে থাকবে, আই ক্যাপ। ওকে, তাহলে ই ভেক্টরের অভিমুখ দেওয়া রয়েছে কত, ই ভেক্টরের যেটা মান, ই ভেক্টরটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2 ক্যাপ। এর সঙ্গে ডট প্রোডাক্ট হবে, এখানে আমি কস চিহ্ন দিয়েছি কিন্তু ডট প্রোডাক্ট হয়ে থাকবে কত, 200 i ক্যাপের সঙ্গে। এবার দেখ আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ আমরা তখন দেখেছিলাম যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলেই শুধুমাত্র ওয়ান হয়ে থাকবে। যখন আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট হয়ে থাকবে, আই জে ক্যাপে কি হয়ে থাকবে, জিরো হয়ে থাকবে। তাহলে এই যে 5i ক্যাপের সঙ্গে 200 i ক্যাপেরই আমরা ডট প্রোডাক্ট শিখেছি ক্লাস 11-এ। তো 5i ক্যাপের সঙ্গে যখন 200 i ক্যাপের গুণ করব তখনই আমরা কি করে থাকবো, 1000 একক পেয়ে থাকবো। 5 শূন্য 0 5 শূন্য 0 5 দুগুণে 10, তাহলে হাজার। আর আই ক্যাপ কি হয়ে থাকবে, ওয়ান হয়ে থাকবে। আর যেহেতু এটা একটা স্কেলার আছে ওর কোনো দিক হবে না, তো ফাইভ একক কি হয়ে থাকবে, 1000 একক। অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের মান কত হয়ে থাকবে, 1000 একক। তড়িৎ ফ্লাক্সটা আসলে কি বলতো, ওই তড়িৎ বলরেখার যে সংখ্যাটা ওটাকে নির্দেশ করে, যে একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। আমরা যে বলেছিলাম না যে ওইখানে যে তড়িৎ বলরেখার ইলেকট্রিক ফিল্ডের মান এবং তার অভিমুখকে নির্ণয় করে ওইখান থেকে যে কতগুলো তড়িৎ বলরেখা কোন একটা তলের মধ্যে দিয়ে নির্গত হচ্ছে, ওইটাই তড়িৎ ফ্লাক্স নির্ণয় করে থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার, 5 কত থাকবে, 1000 একক হয়ে থাকবে। একই রকম ভাবে 2 নম্বর যে অঙ্কটা তোরা চেষ্টা করবি, ই ভেক্টর দেওয়া রয়েছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, ভোল্ট মিটার ইনভার্স, ভোল্ট ইন্টু মিটার বলেছিল, ভোল্ট মিটার ইনভার্স হয়ে থাকবে। ইলেকট্রিক ফিল্ডের একক কি থাকবে, ভোল্ট মিটার ইনভার্স। তড়িৎ ক্ষেত্রে এক্স ওয়াই তলে 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান, এক্স ওয়াই তল বলেছে, তাহলে এর যেটা অভিমুখ হয়ে থাকবে এক্স ওয়াই তলের, এক্স ওয়াই যদি তল এই তলটা বলে থাকে, তাহলে এই তলটার যেটা ক্ষেত্র ভেক্টর কিন্তু দেখবে জেড ক্যাপ, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের দিকে হয়ে থাকবে। দেখ 15 কে ক্যাপ, তাহলে কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের গুণ করলেই শুধুমাত্র ডট প্রোডাক্ট করলেও ওয়ান হয়ে থাকে। তার বাকিগুলো যত সাথে গুণ করে সবগুলো কি হয়ে থাকবে, জিরো হয়ে থাকবে। অর্থাৎ 50 ভোল্ট মিটার, এটা তোরা দেখবি করবি তুই। তাহলে 1 নম্বরের কোশ্চেনটা আমাদের হলো, 1 নম্বর কোশ্চেনটা হলো, 2 নম্বর কোশ্চেনটাও আমাদের হলো। এরপর দেখ 3 নম্বর কোশ্চেনটাতে আমরা যাই। 3 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে, দাঁড়া, 3 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে, কোন স্থানে 2i ক্যাপ 3j ক্যাপ নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। কোন একটা স্থানে এত নিউটন পার কুলম এককের প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। চল নেক্সট কি বলেছে, 0.5 বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে, 0.5 মিটার বাহু বিশিষ্ট, মানে ওর যে এটা বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.5 মিটার, একটা বর্গাকার পাতকে এক্স ওয়াই তলের সমান্তরালে ধরলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত আমাদের চেয়েছে। ওকে, কি বলেছে, কোন স্থানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়ে যাচ্ছে, দাঁড়া, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, কিছু নয় মানে কি 0 কে ক্যাপ নিউটন পার কুলম্ব আমরা লিখতে পারি। এবার ক্ষেত্রফল কি দিয়েছে, ক্ষেত্রফলটা যদি আমরা মানটা নির্ণয় করি তাহলে ক্ষেত্রফলের মান কত থাকবে, 0.5। একটা বর্গাকার যেহেতু বলেছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র কি, এ স্কোয়ার হয়ে থাকবে, একটা বাহুর দৈর্ঘ্য কত 0.5, তাহলে এস এর যেটা ভ্যালু থাকবে 0.5, তার হোল স্কোয়ার হয়ে থাকবে মিটার স্কোয়ার, অর্থাৎ 0.5 তার হোল স্কোয়ার করলে 2.5 মিটার স্কোয়ার হয়ে থাকবে। ওকে, এরপর কি বলেছে, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, কোন তলে বলেছে, এইটা আমাদের রেখা যে বর্গাকার পাতটাকে এক্স ওয়াই তলের সমান্তরালে রেখেছে, এক্স ওয়াই তলের সমান্তরালে। এই যে এক্স ওয়াই তল হচ্ছে কি আমাদের এই যে তলটা, দাঁড়া আমি ছবি এঁকে দেখাচ্ছি, এক্স ওয়াই যে তলটা, এক্স ওয়াই তলটা কোনটা, এক্স ওয়াই তল হচ্ছে আমাদের এই তলটা, দেখ বুঝতে পারবি। এই যে এই তলটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল, বুঝতে পারছো, এই যে তলটা এক্স ওয়াই তল, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা এক্স ওয়াই তল। এই এক্স ওয়াই তলের সমান্তরালে রাখা হয়েছে এই তলটাকে।
যার কত বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 0.5 মিটার। এই তলটাকে রাখা হয়েছে যার বাহুর দৈর্ঘ্য তাহলে এই তলটা যেটা ক্ষেত্র ভেক্টর অভিমুখ কোন দিকে, জেড জেড অক্ষের দিকে, তাহলে কে ক্যাপের দিকে। তাহলে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এটা দেওয়া রয়েছে, আর জেড অক্ষের ভ্যালু আর জেড এর দিকে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে এস এর যেটা অভিমুখ হয়ে থাকবে সেটা কি হয়ে থাকবে, কে ক্যাপ হয়ে থাকবে। জেড অক্ষের দিকে যেহেতু, তাহলে কে ক্যাপ হয়ে থাকবে। আর কে ক্যাপের এখানে ভ্যালু কত দেওয়া রয়েছে, 0। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর, তাহলে ফাইয়ের ভ্যালু কত থাকবে, যেহেতু এস ভেক্টর কে ক্যাপ আর ইলেকট্রিক ফিল্ড ওইদিকে কিছু নাই, তাহলে কি হয়ে থাকবে, আনসার 0 হয়ে থাকবে। এটার আনসার কত, এই 3 দাগের কোশ্চেনটা যেটা আনসার সেটা 0। ওকে, চল নেক্সট আমরা যাই। তাহলে এই 3টা অঙ্ক ভালো করে বুঝলি। চল, এখানে কিন্তু কোশ্চেন আসবে, তোরা দেখতে পাবি। এরপর দেখ আমরা একটা নতুন টপিকে চলে এসেছি, যেটার নাম হচ্ছে কি ঘনকোণ, অর্থাৎ সলিড অ্যাঙ্গেল। আমরা পড়েছিলাম যে ক্লাস 11-এ সলিড অ্যাঙ্গেলের কি আছে স্যার, মাত্রা নেই, কিন্তু এই সলিড অ্যাঙ্গেলের একক রয়েছে। পড়েছিলাম ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল এর কি বলেছিলাম, এর দাঁড়া দাঁড়া একটু ওয়েট কর। হুম, চল, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জানবো। তো এই ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলকে এইরকম ওমেগা, এটা হচ্ছে মো চিহ্ন দ্বারা ডোনেট করা হয়। ওমেগা বলেছিলাম কি এইরকম, এটাকে মো চিহ্ন বলা হয় থাকে, ঠিক আছে। উল্টানো ঘটির মতো যে চিহ্নটাকে সেটাকে মো চিহ্ন বলা হয় থাকে, মো চিহ্ন দ্বারা ডোনেট করা হয় থাকে। তো মো ইজ ইকাল টু, অর্থাৎ ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলকে এই চিহ্ন দ্বারা হয়ে থাকে, সেটা হচ্ছে এস বাই আর স্কোয়ার। এস হচ্ছে কি কোনো একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ হয়ে থাকে। তাহলে ঘনকোণের যেটা সূত্র, এস বাই আর স্কোয়ার হয়ে থাকবে। এস হচ্ছে কি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ধর কোনো একটা গোলককে, বা আমরা যখন তরমুজ কাটি, সেই তরমুজটাকে যখন একটা স্লাইড আমরা কেটে নিই, সেই উপরের যে ক্ষেত্রফলটা এস হয়ে থাকবে, আর এটা যদি তার বাহুর দৈর্ঘ্য আর হয়ে থাকে, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আমরা বলেছি এই যে গোলকের যে ব্যাসার্ধ, বাহুর দৈর্ঘ্য সরি বলছি। তো এখানে কি হচ্ছে, ব্যাসার্ধ যেটা হয়ে থাকে আর, আর এটা যে ক্ষেত্রফলটা সেটা যদি এস হয়ে থাকে, তাহলে এস, তাহলে ঘনকোণের যে সলিড অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা গঠন করবে, এটাকে মো বলা হয় থাকে। মো ইজ ইকুয়াল টু কত থাকবে, এস বাই আর স্কোয়ার হয়ে থাকবে। তাহলে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলের যে সূত্রটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে, এস বাই আর স্কোয়ার। এস হচ্ছে কি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ হয়ে থাকে। এরপর দেখ, কোনো একটা যদি আমরা গোলক ধরি, গোলকের সমগ্র তলের জন্য কেন্দ্রে উৎপন্ন ঘনকোণের মান কত হয়ে থাকবে। এরপর দেখ, আমরা কি সূত্র বললাম, যে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলের জন্য এস বাই আর স্কোয়ার। এস হচ্ছে কি গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আমরা জানি গোলকের সমগ্র মানে পুরো পৃষ্ঠের যেটা এই যে একটা ফুটবল, সেই ফুটবলের পুরো তলটার যেটা ক্ষেত্রফল হয়ে থাকে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল, 4 পাই। এটা মনে রাখবে যে গোলকের সমগ্র তলের জন্য কেন্দ্রে উৎপন্ন যেটা ঘনকোণের মান সেটা হচ্ছে 4 পাই, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে থাকবে। পায়ের ভ্যালু কত, 3.14 হয়ে থাকে। ওকে, এরপর ক্লাস 11-এ জেনেছিলাম যে ঘনকোণের মাত্রা নেই, কিন্তু ওর শুধুমাত্র কি রয়েছে, একক রয়েছে। অর্থাৎ একক রয়েছে, মাত্রা নেই, এমন একটি রাশির নাম লেখো। এরকম কোশ্চেন তোদের 11-এ দিত। তো সেটা হচ্ছে কি ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। সেটার হচ্ছে কি উপরে 4 পাইয়ের কোনো মাত্রা রয়েছে না, আর এর মাত্রা এল স্কোয়ার, আর নিচেও আর এর মাত্রা এল স্কোয়ার। আর যেহেতু একটা দৈর্ঘ্য, তাহলে এল স্কোয়ার কেটে গেল, তাহলে শুধুমাত্র কি হয়ে গেলো, মাত্রা 1 হয়ে গেলো। এবং এই ঘনকোণের যেটা একক হয়ে থাকে সেটা হচ্ছে স্টেরেডিয়ান একক হয়ে থাকে, ঠিক আছে। এরপর একক ঘনকোণ বলতে কি বুঝবো, একক ঘনকোণ যখন আমাদের কি হয়ে থাকবে, এস, এই যে উপরের যে ক্ষেত্রফলটা সেটা আর স্কোয়ারের সঙ্গে যখন সমান হয়ে থাকবে, তখন এই ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল এর মান কত হয়ে থাকবে, 1 হয়ে থাকবে। এটাই বলা হচ্ছে যে যখন কোনো একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধে, তার যে ব্যাসার্ধ, ওই যে গোলক, কোন একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, ওই গোলকের ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমান হয়ে থাকে, তখন ঘনকোণের মান 1 হয়ে থাকবে। একে একক ঘনকোণ বলা হয়ে থাকে। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে ঘনকোণের যে সূত্রটা এটা মনে রাখবি। আর গোলকের সমগ্র তলের জন্য কেন্দ্রে উৎপন্ন ঘনকোণের মান, ওর মাত্রা, এর একক, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে ঘনকোণ বুঝতে পারলাম। এবার চল, এরপর না আমাদের একটা, যে আমি এইখানে যে এইটা দেখিয়েছিলাম, এইটাকে আমাকে একটু ভালো করে এক্সপ্লেন করতে হবে। তো দেখ, এটা যে কোনো আমরা কি করলাম, একটা তল, একটা গোলকের যে কোনো একটা আমরা তল উপর থেকে কি করেছি, একটা গোলকে কেটে নিয়েছি এবং সেখান থেকে ছুরি দিয়ে বার করে নিয়েছি। তো ঠিক এরকম শেপটা আমাদের রয়েছে। যখন আমরা একটা তরমুজকে, তোরা ভালো করে বুঝতে পারবি,
তরমুজকে কি করবি, ছুরি ঢুকিয়ে গোল করে কাটবি এবং সেখান থেকে স্লাইডটাকে উপর থেকে পার করিয়ে নিবি। আমি তোদেরকে দেখাবো কালকে। আমার ওখানে ওটা গুগল থেকে তোদেরকে ডাউনলোড করে এখানে যদি দিয়ে দিতাম না, ওটা ভালো হতো। তো এটা তোরা বুঝ। তো এইরকম ভাবে কি করেছি, এটা আমাদের একটা স্লাইড, এরকম ভাবে স্লাইডটাকে আমরা কেটে নিয়েছি। ওকে, ভালো করে বুঝবি, স্লাইডটাকে আমরা কেটেছি। দাঁড়া, আমি তোদের জন্য, চল এটা তোরা বুঝে নিবি, হ্যাঁ। তো এটা আমাদের ধরেছি কত আর, আর উপরের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল আমরা ধরেছি ডিএস, মানে ক্ষুদ্র ক্ষেত্রফল যেহেতু তাহলে দেখবি প্রায় সমানই হয়ে থাকবে, মানে প্লেনই হয়ে থাকবে, এটা হচ্ছে ডিএস ধরেছি। তাহলে এই ডিএস এর যেটা একক ভেক্টর, এই যে ক্ষেত্রফলটা, এই যে উপরের দ্বারা, আমি তোদেরকে হাইলাইট দিয়ে বোঝাচ্ছি। এই যে দেখ এই ক্ষেত্রফলটা যেটা করছে, এই যে ক্ষেত্রফলটা ডিএস, এই ডিএস এর যেটা অভিমুখ সেটা হচ্ছে এইদিকে হয়ে থাকবে। ওকে, তাহলে এই যে ক্ষেত্রফলটা, এইখানে যে একটা তল করেছে, এই তলটা আমি একটা রেজার দিয়ে ছি, দেখ এখানে তোরা ভালো করে বুঝতে পারবি। এই যে ডিএস তলটা, এই তলটার সঙ্গে, এটা হচ্ছে একটা প্লেন তল করেছে, এর সঙ্গে কি করেছে, থিটা কোণ করে থাকে যদি, থিটা কোণ করেছে। ওকে, তাহলে এই তলটা ডিএস, এর যেটা অনুভূমিক উপাংশের মান কি হতে থাকবে, ডিএস কস থিটা। হ্যাঁ স্যার, যদি থিটা কোণ করে থাকে তাহলে ডিএস কস থিটা। তাহলে ডি ওমেগা আর কি বলেছিলাম, ওই যে তলের ক্ষেত্রফল ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই তো ডি ওমেগা। তাহলে ডি ওমেগা ইজ ইকাল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটাই ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। যে এইরকম একটা যে কোনো এবড়া খেবড়া এরকম তলটা, ঠিক আছে। আমাদের যে ডি ওমেগার সংজ্ঞা কি বলেছিল, যে ওই তলের যে ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই তলটা ডিএস যদি হয়ে থাকে, তার যেটা অনুভূমিক উপাংশ ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই ডি ওমেগা হয়ে থাকে। তাহলে ডি ওমেগা ইজ ইকাল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা কেন কি বলছো, যে গাউসের উপপাদ্যটা তোদের যদি প্রতিষ্ঠা করতে হয়, তো আমাদের এইটা এখানে ইম্পর্টেন্ট হয়ে থাকবে, ঠিক আছে। চল, গাউসের উপপাদ্যটা তোদেরকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তো এই জিনিসটা তোদেরকে বুঝতে হবে, এই জিনিসটাতে আমরা আরো আসবো। ওকে, এই জিনিসটা আমরা যখন গাউসের উপপাদ্যটা প্রতিষ্ঠা করবো, সেখানে তোরা আরো দেখতে হবে। চল, গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্যটা কি বলছে দেখ। চল, এরপর আমরা কি আসছি, গাউসের উপপাদ্য প্রচুর ইম্পর্টেন্ট, গাউসের উপপাদ্য প্রচুর 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 ইম্পর্টেন্ট। তোদের ডাইরেক্ট যদি তোদের থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তাহলে গাউসের উপপাদ্য ডাইরেক্ট চলে আসবে। তো গাউসের উপপাদ্যটি লেখো এবং তার গাণিতিক যে রূপ সেটা লেখো। তো গাউসের উপপাদ্য কি বলছে, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, আমরা দেখেছি যে তড়িৎ ফ্লাক্স মানে কি, ফাই, ফাই ইজ ইকুয়াল টু হতে থাকবে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর হয়ে থাকবে। সেখানে কি বলেছে, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, তলটা কি হয়ে থাকবে, গোটা তলটা ঘিরা, মানে কোনো গোটা তলটা আবদ্ধ বদ্ধ, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/এপসাইলন গুণ, 1/এপসাইলন নট লিখে নি, 1/এপসাইলন, এপসাইলন হচ্ছে যে, যে কোনো মাধ্যমের যেটা তড়িৎ ভেদ্যতা হয়ে থাকে, ঠিক আছে। আমরা আগে দেখেছি ফার্স্ট লেকচারে, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে 1/এপসাইলন দিয়ে প্রকাশ করে থাকে। তাহলে গাউসের উপপাদ্য, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/এপসাইলন গুণ। তাহলে ফাই ইজ ইকুয়াল টু আমরা আগে বললাম কি, দেখ এখানে দেখ, ফাই ইজ ইকুয়াল টু আমরা এখানে কি বলেছিলাম, ফাই ইজ ইকুয়াল টু ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস, এখানে শুধু ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বলেছিলাম। এখানে কি বলেছে, যেহেতু বদ্ধ তল বলেছে, সে বদ্ধ এই যে এরকম চিহ্ন দিয়ে একটা গোল চিহ্ন দেওয়া থাকে, এটাকে বলা হয় ওপেন ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে। তো ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এইটাই হচ্ছে কি গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা এটা, গাউসের উপপাদ্যের যেটা গাণিতিক রূপ সেটা হচ্ছে কি ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু সূত্র পরীক্ষায় আসবে। এখানে আরেকটা লেখে রাখে, এখানে ফাই ইজ ইকুয়াল টু লেখ,
এখানটাতে তোরা লেখ ফাই ইজ ইকাল টু, আমি দাঁড়া চেষ্টা করছি লেখার, তোরা এখানটাতে লেখ ফাই ইজ ইকাল টু, ফাই ইজ ইকুয়াল টু, এটা লেখা রাখ যে ফাই ইজ ইকুয়াল টু ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এরপর দেখ এখানে কিউ হচ্ছে কি, যে এখানে কিউ যেটা আর এপসাইলন যেটা সেটা তোদেরকে ভালো করে মনে রাখতে হবে। কিউ হচ্ছে কি, বদ্ধতল দ্বারা বেষ্টিত মোট আধান, বদ্ধতল দ্বারা বেষ্টিত মোট আধান, এই জায়গাটায় ভালো করে তোরা খেয়াল রাখবি, এই বদ্ধতলের মধ্যে অবস্থিত মোট আধান। আর এপসাইলন হচ্ছে কি, মাধ্যমের যেটা তড়িৎভেদ্যতা, এই দুটো জিনিস প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, তাহলে গাউসের উপপাদ্য পড়লাম, গাউসের উপপাদ্যের যেটা গাণিতিক রূপ সেটা জানলাম। এবার এই যে গাউসের উপপাদ্য কোনটার উপর অবস্থান মানে নির্ভরশীল করেনি, গাউসের উপপাদ্যটা কোন জিনিসের উপর নির্ভর করে না, এক হচ্ছে কি আধানের অবস্থান। ওই যে বদ্ধতলের মধ্যে ভিতরের বদ্ধতলের যে ভিতরটায়, আমরা ধর কোন একটা বদ্ধতল আমরা করলাম, দাঁড়া আমি তোদেরকে করে রেখেছি কি, আমি দেখ একটা উদাহরণ এখানে, এই যে এটা একটা কোনো বদ্ধ তল, চারিদিকটা কি হচ্ছে বেষ্টিত হয়ে রয়েছে, এই তলটা চারিদিকে বেষ্টিত রয়েছে, এই ভিতরে আধানগুলো কোথায় রয়েছে ওইটার উপর দেখবেনি, কোথায় রয়েছে এই জিনিসটার উপর নির্ভরই করবেনি যে গাউসের উপপাদ্যটা। কোন একটা বদ্ধ তল এইটা, এই বদ্ধ তলের ভিতরে আধানগুলো কোথায় রয়েছে ওইটার উপর নির্ভর করবেনি, অর্থাৎ কি বলেছে, নির্ভরশীল নয় আধানের অবস্থান। ২ নম্বর, বদ্ধতলের আকার আকৃতি, বদ্ধতলের আকারটা কেমন, এইরকম আকার না এইরকম আকার, কি রকম আকার, যেমন খুশি আকার হতে পারে, এরকম আকার যেমন খুশি শেপের হতে পারে, সেটার উপরেও এই গাউসের উপপাদ্যের যে গাণিতিক রূপটা সেটা নির্ভর করে না। বুঝতে পারলাম? ওকে, তাহলে নির্ভরশীল নয় কোন কোন, এগুলো ডাইরেক্ট এমসিকিউ হিসাবে তোদের চলে আসবে, 4টা অপশন দিয়ে দিবে যে কোন কোন উপরে অবস্থান নির্ভরশীল করে না, আধানের অবস্থান, বদ্ধতলের আকার আকৃতি দিয়ে আরো 3টা অপশন দিবে তোদেরকে, তখন আধানের অবস্থান এবং বদ্ধতার আকার আকৃতি। যখন তোদেরকে আমি কি করব, এই যে ইলেকট্রিক ফিল্ড হয়েছে এটার কি করব এমসিকিউ সিরিজ, কালকের লেকচারে আমি কি করব ইলেকট্রোস্ট্যাটিক্স এর যেটা ইলেকট্রিক ফিল্ড এবং স্থিরতড়িতের যে প্রাথমিক ঘটনাবলী, এই দুটো যে চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারের মিক্সড আমি কি করব এমসিকিউ সিরিজ আনবো, যেগুলো তোদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট হয়ে থাকবে। তো সেগুলো সেখানে আমি থেকে করাবো, তোরা তখন বুঝতে পারবি। ওকে, সেখানে এমসিকিউ থাকবে, বড় কোশ্চেন থাকবে, কোশ্চেন ব্যাংকের যে সমস্ত কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থাকবে, সমস্ত কমপ্লিট করে দেওয়া থাকবে, যেগুলো তোদের সেমিস্টারের যে ফিটা সেটাতে প্রচুর ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ওকে, চল তাহলে গাউসের উপপাদ্য বুঝতে পারলাম যে কিউটা কি এপসাইলন কি, এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করেনি সেটাও আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আর ফাই ইজ ইকাল টু ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন, এটাও আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবার চল নিউমেরিক্যালে আমরা চলে আসি। তাহলে গাউসের উপপাদ্যটা কি সেটা ভালো করে বুঝেছো। এবার গাউসের উপপাদ্যের যখন গাণিতিক প্রতিষ্ঠা দেখবো না, গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা আছে, এই যে গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা, ফার্স্টে গাউসের উপপাদ্যটা জান। গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা তোদের ফিলের জন্য আমি তোদেরকে করানো হয়ে থাকে, এবং গাউসের উপপাদ্যের প্রয়োগও আছে। ঠিক আছে, গাউসের উপপাদ্য প্রয়োগগুলো আমি এখানে সূত্রগুলো মনে রাখলেই হবে, তোদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে সূত্রগুলো মনে রাখলে হবে, কিন্তু তোদেরকে ফিজিক্সের ফিল পাওয়ানোর জন্য তোদেরকে আমি সমস্ত কোশ্চেনটা এক্সপ্লেন মানে যে থিওরি গুলো রয়েছে না, সেই থিওরি গুলো তোদের যাতে ফিজিক্সটাকে তোরা ভালো করে বুঝতে পারিস তার জন্যই আমি শুধুমাত্র ব্যবস্থা করেছি। ওকে, তোদের ফিলটা যাতে ফিজিক্সের থাকে, যে অনেকে কি করে জানিস তো, ডাইরেক্ট সূত্রগুলোকে করে দিয়ে চলে যায়, বা ডাইরেক্ট সূত্রগুলো করলে তোদের মাথায় ঢুকবে না, মুখস্থই হবে ওই ফিজিক্সের, তার জন্য তোদেরকে কি হলো ফিজিক্সের ফিল লাগেনি, ফিজিক্স বোরিং লাগে এই কারণের জন্য। তোরা ডাইরেক্ট সূত্র মুখস্থ করে, সূত্র অবভিয়াসলি সূত্র মুখস্থ রাখতে হবে যেহেতু তাড়াতাড়ি আমাদের কোশ্চেন করতে হবে, তো ফিজিক্সের যদি ফিলটা পাই তাহলে একটা আলাদাই মজা আসে। ওকে, ফিজিক্সে মজা করতে হবে। ওকে, চল ফার্স্ট কোশ্চেনটা দেখ, একটি একক ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে দেখবে। একটি একক ধনাত্মক, আমরা আগে কি বলেছি গাউসের উপপাদ্য এতবার মুখে আমি বলবো যে তোদের মুখস্থ হয়ে যাবে। ফাই ইজ ইকুয়াল টু ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এই সূত্রটাকে আমি যতবার আসবে গাউসের উপপাদ্য এটাকে আমি ততবার বলবো, আর ততবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবি এই সূত্রটা। ফাই ইজ ইকুয়াল টু ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এই কিউ হচ্ছে স্যার
বদ্ধতলের মধ্যে আমি চোখ মুজে বলছি, বদ্ধতল দ্বারা বেষ্টিত যে মোট আধান এই মোট আধানের উপর জোর দিচ্ছি, আর এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, তাহলে একটি একক ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে থাকবে? তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই, এখানে আমরা বলেছিলাম ফাই ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে? ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। যেহেতু একক ধনাত্মক আধান বলেছে তাহলে কিউর ভ্যালু 1 হয়ে থাকবে, তাহলে 1 বাই এপসাইলন নট, এপসাইলন ইনভার্স হয়ে থাকবে। এখানে ধর একটা কোশ্চেন ছিল, অপশন ছিল, অপশন বি এরটা এটা কারেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে একের দাগের অঙ্কটা আমরা বুঝতে পারলাম। যেহেতু একক ধনাত্মক আধান বলেছে তাহলে ওর মান কত হয়ে থাকবে? 1 হয়ে থাকবে। এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, 1 কুলম আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? এরপর স্যার এখানে এফসালের নট কেন বললো? যে আমাদের যদি কোনো মিডিয়াম না বলে দেওয়া থাকে যে এই মিডিয়ামে ঘটনাটা ঘটছে, তাহলে আমরা শূন্য মাধ্যমকে ধরেই কাজ করব। এপসাইলন আমরা কি বলেছিলাম? কিউ বাই এপসাইলন, এপসাইলনের মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যদি কোনরূপ মিডিয়াম না বলে দেওয়া থাকে যে এই মিডিয়ামে ঘটনাটা ঘটছে বা যে কোনো অন্য কোনো মিডিয়ামে ঘটনাটা ঘটছে, ওই ঘটনাটা ওইটা যদি না বলে দেওয়া থাকে তাহলে আমরা শূন্য মাধ্যম ধরেই ঘটনাটা সমস্ত এক্সপ্লেন করে থাকবো, এটা মনে রাখবি। 1 কুলম আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স, তাহলে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ইএস ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো? কিউ বাই এপসাইলন নট। এরপর কিউর ভ্যালু কত দেওয়া রয়েছে? 1 দেওয়া রয়েছে। তো এপসাইলন নটের ভ্যালু কত? 8.85 ইনটু 10 রেজ টু পাওয়ার -12 আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম। তা এটা একটা অপশনে ছিল, এই যে সি এর দাগে এটা একটা অপশনে ছিল, তার জন্য এপসাইলন নটের ভ্যালু, এই অঙ্কটা এক একটা দু একটা কিছু আলাদা নয়, শুধুমাত্র এখানে এপসাইলন নটের ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। ভ্যালু কত? 8.85 ইনটু 10 রেজ টু পাওয়ার -12। এর জন্যই বলছি যে এপসাইলন নটের যদি তোরা ভ্যালুটা না মুখস্থ করে রাখিস তাহলে তোরা কি করে করবি? ঠিক না? তার জন্য এপসাইলন নটের তোদেরকে ভ্যালুটা ভালো করে মুখস্থ রাখতে হবে। এপসাইলন নটের ভ্যালু কত? 8.85 ইনটু 10 রেজ টু পাওয়ার -12 হয়ে থাকবে। এরপরে দেখ একটা বক্ষতল এরকম দিয়ে দিয়েছে, এই বক্ষতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এই অঙ্কটা তোরা ট্রাই কর আগে। এটা একটা বক্ষতল দেওয়া রয়েছে, এর মধ্যে মাইনাস কিউ প্লাস কিউ চার্জ দেওয়া রয়েছে এবং আহ বাইরে একটা প্লাস কিউ চার্জ দেওয়া রয়েছে। এটা একটা বক্ষতল, কোশ্চেনটাতে এরকম ভাবেই ছিল। এটা একটা বক্ষতল দেওয়া রয়েছে, বুঝতে পারছিস? এই বক্ষতলের ভিতরে একটা মাইনাস কিউ চার্জ রয়েছে, একটা প্লাস কিউ চার্জ রয়েছে, আর বাইরে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, বুঝতে পারলো? এরপর দিয়েছে এই বক্ষতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান। ট্রাই কর, করেছিস? এরপর দেখ সলিউশনটা দেখ, তোরা কি কত অ্যান্সার লিখেছো? স্যার 2 কিউ বাই এপসাইলন নট লিখেছিস, এই অ্যান্সার দেখিস না, এটা বাদ দে। কত করেছিস তোরা? তোরা নিজেরা ভাবে দেখ কত হতে পারে। 2 কিউ বাই এপসাইলন নট করেছিস। কুল। আমাদের গাউসের উপপাদ্যটা কি বলেছে? যে কোন একটা বদ্ধ তলের মধ্য দিয়ে নির্গত যেটা তড়িৎ ফ্লাক্স, সেটা ওই তলের মধ্যে মোট আধানের 1/এপসাইলন গুণ হয়ে থাকবে। মোট আধান কত? এই বক্ষতল বা এই বদ্ধ তলটা, এই বদ্ধ তলের মধ্যে মোট আধান কত? মাইনাস কিউ প্লাস কিউ। টোটাল চার্জ কত? 0। হ্যাঁ স্যার। বাইরের চার্জের সাথে কোনো সম্পর্ক? না স্যার। তাহলে ভিতরের যে চার্জ রয়েছে তার সাথে শুধুমাত্র সম্পর্ক স্যার। তাহলে টোটাল চার্জ কত? মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে টোটাল চার্জ 0। তাহলে 0/এপসাইলন নট ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? তাহলে কোশ্চেনটা কেমন ট্রিকি ভাব। এরপর দেখ 4 নম্বর কোশ্চেনটা দেখ। একটি বদ্ধ তলের অভ্যন্তরে 5টি তড়িৎ দ্বিমেরু রয়েছে। স্যার তড়িৎ দ্বিমেরু মানে কি বলেছিলাম? যে তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ চার্জ, তারা সার্টেন ডিস্টেন্সের ছোট্ট একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকা তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়ে থাকে। একটি বদ্ধতলের অভ্যন্তরে 5টি তড়িৎ দ্বিমেরু আছে, বদ্ধতলের থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স। এইটা একটা বদ্ধতল, এর মধ্যে কি রয়েছে? 5টি তড়িৎ দ্বিমেরু রয়েছে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে প্রত্যেকটা কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, টোটাল চার্জ কত? 0। তাহলে অ্যান্সার কত হয়ে থাকবে? 0 হয়ে থাকবে। বুঝলাম? তাহলে কোশ্চেন গুলো প্রচুর ট্রিকি। তাহলে এই যে আমাদের 4টা কোশ্চেন পড়ানো হলো, রাইট মারি। তারা কি কালার? রেড। একেরটা হয়েছে, তিনেরটা হয়েছে, দুয়েরটা হয়েছে, একটা হয়েছে। আস্তে আস্তে হ্যান্ড রিটেন পারবো করতে। Good. চল 5-এর দাগের কোশ্চেনটা আমরা দেখি পর কি বলছে। একটি বদ্ধ তলে φ1 তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং φ2 তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। একটা বদ্ধ তল এরকম ধরেছি, এর মধ্য দিয়ে ধর φ1, মানে এইটার মধ্যে দিয়ে ধর 10 ভোল্ট পার মিটার φ1 তড়িৎ ফ্লাক্স প্রবেশ করলো এবং 15 ভোল্ট পার মিটার তড়িৎ ফ্লাক্স নির্গত হলো। আমরা ধরলাম যে 10 ভোল্ট পার মিটার φ1 প্রবেশ করলো এবং 15 ভোল্ট
ইন্টু মিটার তড়িৎ ফ্লাক্স নির্গত হলো। তাহলে বদ্ধতর অভ্যন্তর আধানের মান কত হয়ে থাকবে? আধানের মান তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি বলেছি? কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ফাই ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা জানি যে ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ফাই ইনটু এপসাইলন নট। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হয়ে থাকবে? স্যার নির্গত হচ্ছে 15 ভোল্ট আর ঢুকছে 10 ভোল্ট, তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ান হয়ে থাকবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত থাকে? ফাই টু মাইনাস ফাই ওয়ান ইনটু এপসাইলন নট। এটা একটা অপশন ছিল, এটা একটা আমাদের অপশন ছিল যেটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এটা আমাদের অপশনে ছিল। ওকে, তাহলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেনও দেওয়া থাকবে, ফাই টুর ভ্যালু মানে আলফাল দেওয়া থাকবে, ফাই ওয়ান এর ভ্যালু একটা আলফাল দেওয়া থাকবে, দিয়ে সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হিসাবেও তোদের হয়ে থাকবে, নিতে পারে। ওকে চল, রাইটটা মারি পুরো, দাঁড়াও। আজ নম্বরটা কমপ্লিট হয়েছে। তো তোরা বোরিং ফিল করিস না, মজা চলতে থাকবে। এর পরের দিন যখন ফেস টু ফেস হবে না, তখন তোরা ক্লাসে মজা পাবি। আজকে এর পরের দিন থেকে তোদের ক্লাসটা ফেস টু ফেস দেওয়া হবে। ওকে, 6 নম্বর ক্লাসটা দেখ। হ্যাঁ, 6 নম্বর কোশ্চেনটা দেখ কি বলছে। একটি বদ্ধ বাক্সের মধ্য দিয়ে তলের মোট বহির্মুখী ফ্লাক্সের ভ্যালু দেওয়া রয়েছে। বাক্সের ভিতরে মোট আধান দেওয়া বার করতে বলেছে। একটি বদ্ধ বাক্সের মধ্য দিয়ে তলের, বা একটি বক্স বদ্ধ বাক্সের তল, হ্যাঁ সরি, মধ্য দিয়ে নয়, একটি কোশ্চেনটাতে এটা কাট পেন, এটা কাট। চল দেখ, একটি বদ্ধ বাক্সের তলের মোট বদ্ধ বাক্সের তলের মোট বহির্মুখী ফ্লাক্সের ভ্যালু দেওয়া রয়েছে। বাক্সের ভিতরে মোট আধান কত? চল ফার্স্টে 6 দাগের এ, যে বাক্সের ভিতরে মোট আধান চেয়েছে 1 নম্বর। বি নম্বরে চেয়েছে বাক্সের সাথে জড়িত বহির্মুখী ফ্লাক্স 0 হলে নিশ্চিতভাবে বলা যায় কি বাক্সের মধ্যে কোনো আধান নেই। চল, কি বলেছে? বাক্সের সাথে জড়িত বহির্মুখী ফ্লাক্স, বাক্সের মধ্যে থেকে যে ফ্লাক্সটা নির্গত হচ্ছে সেটার ভ্যালু 0 হলে নিশ্চিতভাবে বলা যায় যে বাক্সের মধ্যে কোনো আধান নেই। চল এর সলিউশনটা আমরা দেখি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি আমরা জানি? এপসাইলন নট ইনটু ফাই। এপসাইলন এর ভ্যালু কত লিখেছি? 8 ইনটু এপসাইলন এর ভ্যালু কত? 8.85 ইনটু 10⁻⁻12। ফাই এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 8 ইনটু 10⁻³ এটার গুণ করবি, অ্যান্সার পেয়ে যাবি। এ দুটো গুণ করবি, গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটাই, অর্থাৎ অ্যান্সার আমাদের যেটা হবে সেটা, তোরা যেটা করবি আমি এখান থেকে কেটে দিচ্ছি, তোরা এর গুণটা তোরা নিজেরা করবি। যে কমেন্টে লিখবি যে স্যার কি আনসারটা হবে, কমেন্টে তোরা লিখবি যে স্যার আনসারটা কি হবে। ঠিক আছে, আমরা এখানটা আনসারটা কেটে দিলাম, আনসারটা যেটা হবে তোরা সেটা লিখবি এবং আমাকে বলবি। ওকে চল দেখ, এরটা তো বুঝতে পারলাম। স্যার বি এরটা কি বলতে চেয়েছে? বাক্সের সাথে জড়িত বহির্মুখী ফ্লাক্স 0 হলে নিশ্চিতভাবে বলা যায় যে বাক্সের মধ্যে কোনো আধান নেই। চল দেখ, এই কোশ্চেনটাতে তোরা দেখ, এইটা একটা বাক্সই ধর, বাক্সের মধ্যে যদি মাইনাস কিউ প্লাস কিউ চার্জ থাকে তাহলে ওর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স যেটা নির্গত হচ্ছে ওর ভ্যালু তো 0। তাহলে আমরা কি এর মধ্যে যে আধান নাই এটা কি আমরা বলতে পারছি? না, আধান আছে। নিশ্চিতভাবে কোনোদিন বলা যায় না যে ওর মধ্যে আধান নেই, আধান থাকতেই পারে স্যার। দেখুন, এই তো আধান রয়েছে, তাও ওর তড়িৎ ফ্লাক্স কত? 0। তাহলে যে তড়িৎ ফ্লাক্স 0 হওয়া মানেই যে ওর মধ্যে ওই বাক্সের ভিতরে বা কোনো বদ্ধতলের ভিতরে আধান নেই, এই কথাটা আমরা কোনোদিনই বলতে পারি না। এক্সাম্পলটা এইটা, বুঝতে পারলাম যে এর ভিতরে আধান রয়েছে মাইনাস কিউ প্লাস কিউ চার্জ, বাট ওর যে তড়িৎ ফ্লাক্সের ভ্যালু কত? 0। ওকে, সেটাই এখানে বলেছে যে বাক্সের সাথে জড়িত বহির্মুখী ফ্লাক্স 0 হলে নিশ্চিতভাবে বলা যায় কি বাক্সের মধ্যে কোনো আধান নেই। না, নিশ্চিতভাবে কোনো বলা যায় না যে কোনো তলের ভিতরে কি হতে থাকবে। যদি সমমানের বিপরীত আধান থাকে তাহলে ওরা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি হয়ে থাকবে বাক্সের ভিতরে, তাহলে যে নির্গত ফ্লাক্সটা তার ভ্যালু 0 হয়ে থাকবে, কিন্তু ওর ভিতরে কি হয়েছে? আধান রয়েছে। ওকে চল, তাহলে 6 দাগের উইথ এক্সপ্লেনেশন আমি ভালো করে বুঝিয়ে দিলাম, এটা এক্সপ্লেনটা প্রচুর ইম্পর্টেন্ট। 6 দাগেরটা কমপ্লিট হলো। চল 7 দাগের কোশ্চেনটা পর, 7 দাগের কোশ্চেনটা পর কি বলেছে দেখ, কিউ পরিমাণ আধান আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গাউস
গাউসীয় তলে আবদ্ধ রয়েছে, এখানে গাউসীয় তল লেখা ছিল, গাউসীয় তলে আবদ্ধ আছে। ব্যাসার্ধ দ্বিগুণ হলে তড়িৎ ফ্লাক্সের মান কি হয়ে থাকবে? সমান থাকবে, অপরিবর্তিত হবে, একই থাকবে, বা কমে যাবে, বেরিয়ে যাবে, এরকম চারটা অপশন দেওয়া রয়েছে। কিউ পরিমাণ আধান আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গাউসীয় তলে আবদ্ধ আছে, ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধকে দুগুণ, মানে আর কে 2r করে দিয়েছে, তাহলে তড়িৎ ফ্লাক্সের মান কি হবে? আমি আগেই বলেছি যে তড়িৎ ফ্লাক্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, গাউসের যে উপপাদ্যটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, আধানের অবস্থান এবং গাউসীয় তলের প্রকৃতির উপর নির্ভর করে না। গাউসীয় তলটা কেমন সেটার উপর, বদ্ধ তলের আকার আকৃতি, গাউসীয় তলের প্রকৃতি, তার আকার, তার আকৃতি এবং আধানের অবস্থান, এই দুটোর উপর নির্ভর করে না। অর্থাৎ কি হচ্ছে যে তাহলে ব্যাসার্ধ বাড়া, ব্যাসার্ধ কমা, সেটাকে ছোট করে দে, কিন্তু আবদ্ধ রাখতে হবে, তার মধ্যে যে আধান আছে সেটাকে সেম থাকতে হবে শুধুমাত্র। তাহলে কিউ পরিমাণ আধান আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গাউসীয় তলে আবদ্ধ আছে, ব্যাসার্ধ দ্বিগুণ হলে তড়িৎ ফ্লাক্সের হবে কি হবে? পরিবর্তিত থাকবে। তাহলে এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা প্রচুর, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। ওকে, সাতের দাগে যে কনসেপ্টটা প্রচুর ইম্পর্টেন্ট, আর ছয়ের দাগে যে বিয়েরটা ওই কনসেপ্টটা তোদের প্রচুর ইম্পর্টেন্ট। তারপর দেখ আটের দাগে, এটা দেখ আটের দাগের কোশ্চেন দেখ, 8.85 কুলম আধান, দাঁড়া, 8.85 কুলম আধান, 8.85 কুলম আধান 10 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যমে রাখা হয়েছে, আধান থেকে নির্গত। তাহলে স্যার কি, স্যার এখানে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া রয়েছে। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে এর ভ্যালু দেওয়া রয়েছে, এখানে কি এইটা 10টা কি স্যার কে। এরপর আমরা যখন ফার্স্ট লেকচারেই জেনেছিলাম কে ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, এপসাইলন বাই এপসাইলন নট, কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, আমরা জেনেছিলাম যে কে হচ্ছে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক কি হয়ে থাকে, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা যেটা অনুপাত, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা যেটা অনুপাত হয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়ে থাকে। তাহলে কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এপসাইলন বাই এপসাইলন নট লিখতে পারি। ওকে, এরপর দেখ ফাই, এখানে কি দেওয়া রয়েছে, কিউর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে কিউ বাই এপসাইলন আমরা তো জানি, তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু কি লিখবো, কে ইনটু এপসাইলন নট লিখবো। এপসাইলনের ভ্যালু কি দেওয়া রয়েছে, না কে এর ভ্যালু দেওয়া রয়েছে, আর এপসাইলন নটের ভ্যালু আমরা জানি, তাহলে কিউর ভ্যালু কত দিয়েছে 8.85, আর কে এর ভ্যালু কত দেওয়া রয়েছে, স্যার কে এর ভ্যালু 10 দেওয়া রয়েছে, 10 লিখলাম, আর এপসাইলন নটের ভ্যালু কত 8.85 ইন্টু 10 রেজ টু দি পাওয়ার -12, তাহলে 8.85 কাটা পিটা হয়ে মরেছে, 8.85 আর 8.85 আমাদের কাটাপিটা হয়ে মারা গেছে। দেন কি রয়েছে 10, দাঁড়া, দেখ 8.85 কাটাকুটি করে মরেছে, বাট রয়েছে কি 10 রেজ টু দি পাওয়ার -12 ইন্টু 10, তাহলে 10 রেজ টু পাওয়ার -12 ইন্টু 10 মানে কি 10 রেজ টু পাওয়ার -11 উপরে গেলে 10 রেজ টু পাওয়ার 11 ভোল্ট মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে থাকবে। ওকে, সাতের দাগেরটা কমপ্লিট হলো। চল, চল এরপর নয়ের দাগের কোশ্চেনটা আসি। এইখানে যে কোশ্চেন গুলো আলোচনা করা হয়ে থাকবে এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, তোরা এতটা ইম্পর্টেন্ট যে তোরা ভাবনা করতে পারবি না। ওকে, প্রচুর ইম্পর্টেন্ট। এখানে যে নয়ের দাগের থেকে যে কোশ্চেন গুলো শুরু হবে এগুলো যেই মেইনসে এসছে, ওয়েস্ট বেঙ্গল যেইতে এসছে, নিটে এসছে, যেই অ্যাডভান্সে এমনকি এসছে, প্রচুর ইম্পর্টেন্ট এইখানে যে কোশ্চেন গুলো আমি তোদেরকে পড়াবো। চল নয় দাগের কোশ্চেনটা ফার্স্টে পড়। কি বলেছে দেখ, নয় দাগের কোশ্চেনটাতে যেটা বলা হয়েছে, বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতর কিউ আধান আছে। ঘনকের ঘনক অর্থাৎ ঘনকের 6টি তল থেকে নির্গত বলরেখার সংখ্যা, নির্গত বলরেখা মানে কি স্যার, তড়িৎ ফ্লাক্সের সংখ্যা বলছে, এবং বলেছে ঘনক প্রতিটি তল থেকে, ঘনকের প্রতিটি ঘনক থেকে নির্গত বলরেখার সংখ্যা এবং ঘনকের প্রতিটি তল থেকে, প্রতিটি তল তল লেখা আছে এখানটা লেখ, প্রতিটি তল থেকে নির্গত বলরেখার সংখ্যা। এরপর তোরা বুঝ কি বুঝাতে চাইছি। এইটা একটা আমাদের ঘনক দেওয়া রয়েছে, আর আমি রেজাল্টটা নিয়ে কিন্তু এটা আমাদের একটা কি ঘনক দেওয়া রয়েছে। ঘনকের ক্ষেত্রে কি হয়ে থাকবে, তার ভলিউম কত এ কিউ হয়ে থাকে। তো বলেছে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতর কিউ পরিমাণ আধান রয়েছে, কিউ আধান রয়েছে, তাহলে এই ঘনকের ভিতর একটা প্লাস কিউ আধানকে রেখেছে, তাহলে ঘনকের থেকে নির্গত, তাহলে এটা একটা কি বদ্ধ তল,
বদ্ধতল, তাহলে কোন একটা বদ্ধতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের ভ্যালু কত হয়ে থাকবে? কিউ বাই এপসাইলন নট। গাউসের উপপাদ্য থেকে লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এই প্রথম যে কোশ্চেনটা উত্তর এর যে অ্যান্সার, গণকের থেকে নির্গত, গণক থেকে অর্থাৎ গণকের 6টি তল থেকে, গণকের কটা তল রয়েছে? 6টা তল রয়েছে, অর্থাৎ গণকের 6টা তল থেকে নির্গত যেটা বলরেখার সংখ্যা হয়ে থাকবে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। ওকে, বুঝতে পারলাম এরটা। এরপর দেখ ঘনকের কটা তল রয়েছে? 6টা। তাহলে 6টা তল থেকে যদি কিউ বাই এপসাইলন নট বেরায়, তাহলে ঘনকের প্রতিটি তল অর্থাৎ একটি তল থেকে নির্গত কত হয়ে থাকবে? কিউ বাই 6 এপসাইলন নট। প্রচুর ইম্পর্টেন্ট। তো বুঝতে পারলাম যে 6টা তল থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স যদি কিউ বাই এপসাইলন নট হয়ে থাকে, তাহলে একটি তল থেকে নির্গত যেটা তড়িৎ বলরেখার সংখ্যা হয়ে থাকবে কিউ বাই 6 এপসাইলন নট হয়ে থাকবে। আগে এটা কোপটা দে। ঠিক আছে, এরপর দেখ 10এর দাগেরটা দেখ। 10এরটা কি বলেছে? বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের পৃষ্ঠতলে কোথায় রয়েছে? ঘনকের বাইরের পৃষ্ঠতলে কিউ আধান রয়েছে। একটা ঘনক তার ঘনকের বাইরের পৃষ্ঠতলে রয়েছে, তাহলে একটি ঘনক দিয়ে আছে, ঘনকের থেকে নির্গত বলরেখার সংখ্যা এবং ঘনকের প্রতিটি তল থেকে নির্গত বলরেখার সংখ্যা আমাদেরকে চেয়েছে। দেখ, এই আগের বার আমরা কি করেছিল, ঘনকের ভিতরে প্লাস কিউ আধানকে রাখা হয়েছিল, এখন কি করেছে ঘনকের পৃষ্ঠতলের উপর রাখা হয়েছে, তাহলে এইখানটাতে রাখা হয়েছে। এর আগের বারে আমাদের কি রেখেছিল? আগের বারে এই জায়গাটাতে এই যে প্লাস কিউটাকে এই ঘনকের ভিতরে তলের ভিতর রাখা হয়েছিল, আর এখন যেটা আমাদের রাখা হয়েছে, এখন যেখানে আমাদের রাখা হয়েছে সেটা হচ্ছে এইখানটাতে। এই পৃষ্ঠতলটা মানে ঘনকের যে কোনো একটা তলের উপর রাখা হয়েছে। তাহলে দেখ, এই যে আমাকে কি করতে হবে, গাউসের উপপাদ্য আমরা কখন লাগাতে পারি? গাউসের উপপাদ্য যখন বদ্ধ তলটা কি হয়ে থাকবে, তলটা আবদ্ধ হয়ে থাকবে অর্থাৎ বদ্ধ তল হয়ে থাকবে। দাঁড়া, এখানটাতে রাখা হয়েছে তো, হ্যাঁ। তাহলে গাউসের উপপাদ্য আমরা কখন ব্যবহার করব? যখন তলটা বদ্ধ হয়ে থাকবে, অর্থাৎ এখানে যদি একটা কিউ পরিমাণের আধান থাকে, এই জায়গাটাতে যদি একটা কিউ পরিমাণের আধান থাকে, তাহলে এইটাকে ঢাকা দিতে গেলে এর উপর আরেকটা এরকম আমাদের কি করতে হবে? ঘনক বসাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলো? তাহলে কি হবে, এইখানে যে আধানটা থাকবে সেই আধানটাকে, যেখানে লাল পয়েন্টটা দেখছো সেই জায়গাটাকে, এইখানে যে আধানটা থাকবে প্লাস কিউ আধানটা ঘনকের তলের উপর, তো সেটা আবদ্ধ হয়ে থাকবে যদি কি হয়ে থাকবে, এইটার উপর আর একটা আমরা এই যে কিউ পরিমাণের আধানটার উপর এর তলটার উপর যেটা হলুদ কালার করা রয়েছে ওই তলটার উপর যদি আরেকটা আমরা কি করি, তল রাখি। বুঝতে পারলাম? তাহলে আমাদের দেখ যে দুটি, তাহলে এখানে কি হচ্ছে, দুটি ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হচ্ছে কত? কিউ বাই এপসাইলন নট। দুটি তড়িৎ, দুটি ঘনক থেকে, জিনিসটা বুঝতে পারলাম যে কি বুঝাতে চেয়েছি, বুঝতে পেরেছো মেবি। তাহলে দুটি ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। কোন কোন দুটি? স্যার এই যে দুটা, হাইলাইট করে বুঝাচ্ছি, হাইলাইট লে, কোন দুটা দেখ, এটা একটা, এটা একটা। তাহলে এই যে দুটো ঘনক, তাহলে দুটো ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? কিউ বাই এপসাইলন নট। তাহলে একটি ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে থাকবে? কিউ বাই 2 এপসাইলন নট। ঐকিক নিয়ম সিম্পল। তাহলে ঘনকের থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? তাহলে একটি ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের ভ্যালু কিউ বাই 2 এপসাইলন নট। এবার বলেছে ঘনকের প্রতিটি তল, তাহলে এখানে মোট কতগুলো তল রয়েছে আমাদেরকে বোঝা। বাইরের দিকে তল কটা রয়েছে? এই একটা তল, এই একটা তল, একটা দুটা তিনটা চারটা, এদিকে রয়েছে চারদিকে চারটা, নিচে একটা পাঁচটা, ঠিক উপর রকম ভাবে একটা দিক, দুটো দিক, তিনটে দিক, চারটা দিক, চারদিকে চারটা, উপরে একটা পাঁচটা, তাহলে মোট কটা তল রয়েছে? 10টা তল। তোরা ছবিটা এঁকে দেখা বুঝে, 10টা তল। তাহলে 10টি তল থেকে নির্গত ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট, তাহলে একটি তল থেকে নির্গত ফ্লাক্স কত থাকবে? কিউ বাই 10 এপসাইলন নট। সিম্পল, বুঝতে পারলাম? ওকে, তাহলে 10এর দাগেরটাও বুঝলি। ঠিক আছে, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেই তো দিয়েছে, যেই মেন্সও এসছে, নিটেও এসছে।
নিটে তো প্রতি বছর প্রায় আসে, নিটে এরকম কোশ্চেন প্রায় আসে। ওকে, চল। এরপর ঠিক একই রকম ভাবে এইটা লেখা আছে, রেজাল্টটা নি, এরকম ভাবে লেখা আছে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের বাইরের পৃষ্ঠতলে। এরপর কি বলেছে যে এরপর আমাদের যে চার্জটাকে রাখা হয়েছে এই যে এই বাহুর যে কোনো একটা মধ্যবিন্দুতে, একটা বাহুর মধ্যবিন্দু, গণকের একটি যে কোনো বাহুর মধ্যবিন্দুতে রাখা রয়েছে। তাহলে এই যে এইটাকে আমাদের যদি ঢাকা দিতে হয়, তাহলে দেখ কটা আমাদের ঘনক লাগবে, তোরাই ভাব, তোরাই ভেবে বল যে এটাকে যদি ঢাকা দিতে হয়, এই যে কিউ লাল যেখানে আছে ওইখানে ধর একটা কিউ পরিমাণে আধান রয়েছে, এই কিউ পরিমাণ আধানটাকে আমরা ঢাকা দেবো। তো থ্রিডিতে তোরা ভাব যে এটা কটা দিলে কটা ঘনক এটাকে আড়াল করতে পারে, চারটা ঘনক। তাহলে চারটি ঘনক থেকে একটা চারটা হয়ে যায়, চারটি ঘনক দ্বারা তোরা ছবিটা এঁকে দেখবি, তোরা বুঝতে পারবি। তাহলে চারটি ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হয়ে থাকবে, কিউ বাই এপসাইলন নট। তাহলে একটি ঘনক থেকে নির্গত ফ্লাক্স কি হয়ে থাকবে, কিউ বাই ফোর এপসাইলন নট। ঠিক একই রকম ভাবে প্রতিটি তল থেকে, তাহলে প্রতিটি তল বলতে বাইরের যে তলগুলো, এরপর কি বলেছে চারটি তল থেকে, এখানে কি হয়ে থাকবে, সরি 16টি তল, এখানে কতগুলা তল থাকবে দেখবি, এখানে যখন আমরা ঘিরে দেবো না, তখন এখান থেকে আমাদের মোট 16টা তল থাকবে। তোরা যদি দেখিস, তোদেরকে আমি তো একে বুঝাতে পারছি না, তোরা এটা বুঝবি, এখানে ভুল লেখা আছে, এটা 16টা হবে। এটা হচ্ছে, সরি সরি, চারটি তল থেকে নির্গত ফ্লাক্স কত থাকবে, এইটা তোরা বুঝ, এটা এখন কাট, এটা তো এই এইটাই শুধু বুঝ, যে ওইখানে যদি রাখি, এই এই জায়গাটাতে যদি রাখি, তো তার ক্ষেত্রে একটি ঘনক থেকে নির্গত যেটা তড়িৎ ফ্লাক্স সেটা কত হয়ে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা তোরা বুঝি, তারা কি হয়ে গেল ভাই। ওকে, এই জিনিসটাই তোরা বুঝ, আর এটাকে আমি করে দিচ্ছি, এটা কাটে দিচ্ছি, এই জায়গাটা আমি কাটে দিচ্ছি, এটা বাদ, হ্যাঁ। তোরা ওইটাই বোঝার চেষ্টা করে, এটা আমি কোশ্চেনটা ঠিকঠাক ভাবে লিখে আনিনি, তোরা বাদ দে। ওকে, এটা তোরা বাদ দে, এর দাগেরটাই শুধু বুঝ। এরপর দেখ 11 দাগের কোশ্চেন, দেখ 11 দাগের কোশ্চেন বলেছে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের যে কোনো শীর্ষে কিউ পরিমাণ আধান রয়েছে, অর্থাৎ এইখানে কিউ পরিমাণ আধান রয়েছে যে কোনো একটা শীর্ষবিন্দু, ঘনকের থেকে নির্গত এইটাকে যদি আড়াল করতে হয়, আটটা আমাদের ঘনক লাগবে। ওই যে যেমন বলছিলাম, ওইটাকে যদি ঘিরতে হয় আটটা, যেমন চারটা লাগছিল কোথায়, এই যে এর আগের কোশ্চেনটাতে চারটা লাগছিল, এর আগের কোশ্চেনটাতে দুটো লাগছিল, এই এই এইখানে শীর্ষবিন্দুতে যদি আধানটা থাকে না, সেটাকে যদি আড়াল করতে হয় আটটা ঘনক লাগবে। তোরা নিজেরা একটু ভেবে দেখ, আটটা ঘনক লাগবে। তাহলে আটটি ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন নট। তাহলে একটি ঘনক থেকে নির্গত ফ্লাক্স কত হবে, কিউ বাই 8 এপসাইলন নট। ঘনকের একটি তল থেকে নির্গত বলরেখার সংখ্যা হয়ে থাকবে একটি তল। তাহলে এখানে যদি আধানটা থাকে, মোট কটা তল থাকবে, তো দেখতে পাবি। তো এই এই কোশ্চেনটা বাদ দে, এটা আমি তোদেরকে পরে বুঝাবো। ওকে, এই কোশ্চেনটা তোরা এখন বাদ দে, আমি দাঁড়া, আমি এটা করে দিচ্ছি, এই কোশ্চেনটা তোরা এখন বাদ দে। এটা তোদেরকে যতক্ষণ না আমি মানে লেখাটা পাচ্ছি, যতক্ষণ না বলছি, তোদের এই কোশ্চেনটা আমি করে দেবো। এই কোশ্চেনটা এর আগে যেটাতে রয়েছে না, ওই কোশ্চেন দুটো আমি তোদেরকে করে দেবো। ওকে, এই কোশ্চেন গুলো এখন বাদ দিতে হবে। যতক্ষণ না তোদেরকে থ্রি তে দেখাচ্ছে, আমার থ্রি ইমেজটা নিয়ে আসা হলো না, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে। পিপিটি তে যদি থ্রি ইমেজটা দিতাম না, তাহলে তোরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোদের বেটার হতো। ওকে, এই দুটো ছবি বাদ দে, চল 19 দাগের কোশ্চেনটা দেখ, কতগুলো অঙ্ক নিউমেরিক্যাল দেখ, 19 দাগেরটা দেখ। অর্ধগোলক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, ধর এইরকম একটা অর্ধগোলক দেওয়া রয়েছে, ঠিক আছে, ওর ভিতরে প্লাস কিউ আধান রয়েছে, আর একটা অর্ধগোলক দেওয়া রয়েছে, ওর বাইরে প্লাস কিউ আধান রয়েছে। এই কোশ্চেনটা তোরা বাদ দে, এই কোশ্চেনটা বাদ দে, ঠিকঠাক ভাবে লেখা নাই, তোরা বুঝতে পারছিস না, এই কোশ্চেনটা বাদ দে। এই কোশ্চেনটাও তোরা বাদ দে, এটাও তার মধ্যে পড়ে। ওকে, চল এইটা আমি তোদেরকে, এই কোশ্চেনটা তোরা দেখতে পাবি এক জায়গায়, আমি তখন সেই কোশ্চেনটা করে দেবো, কারণ এই কোশ্চেনটা ঠিকঠাকভাবে পিপিটিতে বানানো নেই। ওকে, চল। হ্যালো স্টুডেন্টস, আজকে তোদের জন্য এতটাই আমি করালাম। গাউসের উপপাদ্যের প্রয়োগটা আমি তোদের কালকে পুরোটাই করিয়ে দেবো। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে তোদের অসুবিধা যাতে না হয় পুরো ভিডিওটা দেখতে, তার জন্য আমি তোদের আজকে এতটাই কমপ্লিট করাচ্ছি।
এর পরের দিন গাউসের উপপাদ্যের প্রয়োগ, অর্থাৎ ওটা 30 মিনিটের মতো ভিডিও যাবে, কোনো প্রবলেম হবে না তোদের। এর পরের দিন আমি এর পরের যে লেকচারটা, এর পরের লেকচার 30 মিনিটের মধ্যে তোদের ওটা কমপ্লিট হয়ে যাবে। সো তোরা টেনশন করিস না, আজকে এতটাই করেছি। থ্যাংক ইউ। তোরা কনসেপ্ট সিজার ইউটিউব চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব কর এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দে। ওকে, ঠিক আছে, টাটা।